বায়োস্ট্যাটিস্টিক থেকে আপনারা যারা পার্ট 1 পরীক্ষা দেবেন তাদের মোটামুটি সব ফ্যাকাল্টিতেই 3 থেকে 5টা কোশ্চেন আসে। মিনিমাম 3টা কোশ্চেন বায়োস্ট্যাটিস্টিক থেকে পাবেন, সর্বোচ্চ 5টা কোশ্চেন। তো আজকের ক্লাস 6 থেকে 10 মার্কের ক্লাস। বায়োস্ট্যাটিস্টিক আপনারা এর আগে কখনো হয়তো পড়েননি বা অনেকেই কমিউনিটি মেডিসিনে একটু একটু দেখছেন কিছু ইকুয়েশন, তো বড় পরিসরে পড়াশোনা হয়নি। টোটালি নতুন একটা সাবজেক্ট, টোটালি নতুন একটা বিষয়। আশা করি ক্লাসের পর সবকিছু সহজ হয়ে যাবে। ক্লাসটা সম্পূর্ণ রূপে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে হেডফোন লাগিয়ে, যেহেতু রেকর্ড ক্লাস, হেডফোন লাগিয়ে খুব ঠান্ডা মস্তিষ্কে দেখানোর অনুরোধ থাকবে, ঠিক আছে? এবং এই ক্লাস যারা করবেন তাদের লেটেস্ট এডিশনের যে জেনেসিসের শিট আছে বায়োস্ট্যাটিস্টিক, সেটা সাথে নিয়ে করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমরা শুরু করি। হ্যাঁ, বায়োস্ট্যাটিস্টিক থেকে আপনাদের কোশ্চেনের জায়গাগুলো আমি আগে দেখাই দিই, ঠিক আছে? কোশ্চেনের জায়গাগুলো আমরা কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেনগুলো পাই সেটা হচ্ছে ডাটা ভ্যারিয়েবল। ডাটা ভ্যারিয়েবল থেকে আমরা কোশ্চেন পাই। ডাটা ভ্যারিয়েবলে সেটা টাইপস থেকে হতে পারে, মেজারমেন্ট থেকে হতে পারে, কালেকশন মেথড থেকে হতে পারে। তারপরে ডাটা বা ভ্যারিয়েবলের সোর্স কি, হ্যাঁ, কোয়ান্টিটেটিভ ডাটা বা কোয়ালিটেটিভ ডাটা, এই ধরনের জায়গাগুলো থেকে আমাদের কোশ্চেনগুলো হয়। আবার ডাটা প্রেজেন্টেশন, আমরা যে ডাটাগুলো কালেকশন করি সেই ডাটাগুলো কিভাবে প্রেজেন্ট, মানে ডাটা থেকে আপনারা একটা কোশ্চেন পাবেন। ডাটা আমরা খুব ভালোভাবে পড়বো, ডাটা থেকে একটা কোশ্চেন আপনারা পাবেন। এরপরে স্যাম্পল আছে, স্যাম্পল থেকে আপনারা কোশ্চেন পেতে পারেন একটা, ঠিক আছে? এইগুলো সবই আজকে আমরা পড়বো। তারপরে সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজারমেন্ট অফ লোকেশন, এগুলো নতুন নতুন টার্ম আপনাদের কাছে মনে হচ্ছে, বাট ক্লাসের পরে আর নতুন টার্ম মনে হবে না, খুবই সহজ বিষয় জিনিসগুলো, ঠিক আছে? আচ্ছা, মেজারমেন্ট অফ ডিসপারশন, হাইপোথিসিস টেস্টিং, এই স্টুডেন্ট টি টেস্ট, এইখান থেকে কিন্তু সার্জারিতে বেশ কয়েকবার, গাইনিতে বেশ কয়েকবার কোশ্চেন আসছিল, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, ওকে। পেডিয়াট্রিক্সেও কোশ্চেনগুলো আসে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা পড়বো। স্টাডি ডিজাইন, স্টাডি ডিজাইন নিয়ে আমরা বিস্তর আলোচনা করব। স্টাডি ডিজাইনের ভিতরে আরসিটি, ডাবল ব্লাইন্ডিং, এর সাথে মিসলেনিয়াস কিছু টপিক আছে, রিস্ক মেজারমেন্ট অ্যান্ড পারফরমেন্স অফ ডায়াগনস্টিক টেস্ট, এইগুলো থেকে এমসিকিউ, এসবিএস যে কোনো ধরনের কোয়েশ্চেন আসতে পারে, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? ওকে, সো শুরু করার আগে আপনারা শিটে চলে আসেন। শিটে আপনাদের 2-3 নম্বর পেজে চলে আসেন। দেখেন 3 নম্বর পেজে ইম্পর্টেন্স অফ স্ট্যাটিস্টিক বলে একটা কথা লেখা আছে। এখান থেকে এখন পর্যন্ত যদিও কোয়েশ্চেন আসেনি, তবে পেডিয়াট্রিক্সের চেক লিস্টে আছে এই জিনিসটা। তো আপনারা এই জিনিসটা একটু দেখে রাখবেন, সব ফ্যাকাল্টি সবাই, ঠিক আছে? ওকে, আর কমনলি ইউজ টার্ম যেগুলো আছে জাস্ট এগুলো একটু রিডিং দিবেন, ঠিক আছে? বায়োস্ট্যাটিস্টিক সম্পর্কে একটা মিনিমাম নলেজ নেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে 2-3 নম্বর পেজটা একটু রিডিং দিবেন আর ইম্পর্টেন্সটা একটু অনেস্টটা দিয়ে দেখে রাখবেন, ঠিক আছে? তো আমরা একটু চলে আসি 4 নম্বর পেজ। 4 নম্বর পেজ রিসার্চ। তাহলে রিসার্চ কি জিনিস এটা নিয়ে একটু কথা বলি আমরা, ঠিক আছে? এন্ড ছবিতে যে ভদ্র মহিলাকে দেখা যাচ্ছে তার নাম হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া, সেটাকে আমরা সবাই চিনি কম বেশি। তো প্রিয়াঙ্কা চোপড়া মাথায় হাত দিয়ে আছে। কি কারণে মাথায় হাত দিয়ে আছে এটা অবশ্যই সবারই জানার কথা, কারণ মানুষের মাথায় হাত তখনই ওঠে যখন সে চিন্তা করে, টেনশন করে, বা টেনশন তখন হয় যখন কোনো ধরনের প্রবলেমে পড়ে, ঠিক আছে? তো প্রবলেম জিনিসটা কি? মনে করেন যে আপনি পেরিফেরিতে জিপি প্র্যাকটিস করতেছেন, জিপি প্র্যাকটিস করছেন, একটা পেশেন্ট আপনার কাছে আসছে, সেই পেশেন্টটাকে আপনি চিকিৎসা দিয়েছেন, আপনার আশা ছিল পেশেন্টটা ভালো হয়ে যাবে, কিন্তু ভালো হয়নি। আপনার এক্সপেকটেশন ছিল রোগীটা ভালো হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি রিয়েলিটিতে রোগীটা ভালো হয়নি। তখনই কিন্তু আপনার একটা টেনশন গ্রো করতেছে। এই টেনশন গ্রো করতেছে কারণ আপনি একটা প্রবলেম ফেস করছেন। আপনি যে চিন্তা করে চিকিৎসা দিয়েছিলেন সেই রোগটা সেটা ছিল না, এবং আলটিমেটলি রোগী ভালো হয়নি। এই যে প্রবলেম ফেস করলেন বা প্রবলেমে পড়লেন আপনি, এই প্রবলেমটা আপনি কিভাবে সমাধান করবেন, কিভাবে সমাধান করবেন, এর যে সায়েন্টিফিক অ্যান্ড সিস্টেমিক ওয়ে, এটাকে বলা হচ্ছে কি রিসার্চ। মনে করেন আপনি এই মুহূর্তে বায়োস্ট্যাটিস্টিক ক্লাস করতেছেন, আপনি আশা করে আছেন সামনে যে সেশন আছে সেই সেশনে আপনি পরীক্ষা দিবেন, ঠিক আছে? তো পরীক্ষাতে আপনি বসলেন, আপনি আশা করে আছেন পাশ করবেন, কিন্তু আলটিমেটলি পাশ করতে পারলেন না। আলটিমেটলি আপনার আনফরচুনেটলি ফেল চলে আসলো। তাহলে এই যে ফেল চলে আসলো, আপনার আশা ছিল আপনি পাশ করবেন, কিন্তু পাশ করতে পারেননি। এক্সপেকটেশন একরকম ছিল, রিয়েলিটি অন্যরকম। তখনই কিন্তু প্রবলেমটা ক্রিয়েট হলো। এই প্রবলেমটা কেন হলো বা এর সমাধান কি, এর জন্য যে আপনি নলেজ সার্চ করবেন যে উপায়ে, সেটাকে রিসার্চ বলা হচ্ছে।
রিসার্চ জিনিসটা কি? রিসার্চ হচ্ছে সায়েন্টিফিক অ্যান্ড সিস্টেমিক সার্চ, এই দুইটা শব্দ কিন্তু থাকতে হবে। সায়েন্টিফিক অ্যান্ড সিস্টেমিক সার্চ ফর নলেজ টু অ্যান্সার এ সার্টেন কোয়েশ্চেন টু সলভ এ প্রবলেম। কথা বোঝাইতে পারছি? এটাই হচ্ছে রিসার্চ। তাহলে রিসার্চের ডেফিনেশন এই জিনিসটা একটু মাথায় রাখবেন, এখান থেকে কিন্তু অনেক সময় এমসিকিউ বা এসবিআই চলে আসে। টাইপস অফ রিসার্চ 4 নম্বর পেজে শুধু টাইপস অফ রিসার্চ, এখানে যে 10টা নাম আছে 10টা নাম জাস্ট একটু মনে রাখার চেষ্টা করবেন। এখনো কোয়েশ্চেন আসেনি এখান থেকে, জাস্ট অনেস্টার দিয়ে একটু দেখে রাখবেন, অনেক সময় চলে আসতে পারে জাস্ট নামগুলো, ঠিক আছে। আর কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ রিসার্চের যে পার্থক্য, এখান থেকেও এখন পর্যন্ত কোয়েশ্চেন আসেনি, তবে আসতে পারে, একটু দেখে রাখবেন, ঠিক আছে। তো রিসার্চ কি জিনিস, এই জিনিসটা একটু আপনাদের ডেফিনেশনটা জানতে হবে, মুখস্থ করতে হবে না, জাস্ট জানতে হবে, ঠিক আছে। ওকে, টাইপস অফ রিসার্চের নাম আমাদের এখন মূল যে পড়ার বিষয় 5 নম্বর পেজ, ডাটা এবং ভ্যারিয়েবল, ইনফিনিটি স্টার, ঠিক আছে। ডাটা এবং ভ্যারিয়েবল, এখান থেকে আমরা একটা বা কোনো কোনো ক্ষেত্রে 2টা কোশ্চেনও পেতে পারি, ঠিক আছে। একবার তো পেডিয়াট্রিক্সে এরকম হয়েছিল, 2টা কোশ্চেন চলে এসেছে ডাটা ভ্যারিয়েবল থেকে। সার্জারি তো আসে, জ্ঞানীতেও আসে, অন্যান্য ফ্যাকাল্টি যারা আছেন তাদেরও আসে, ঠিক আছে। তো ডাটা এবং ভ্যারিয়েবল এটা খুবই ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার টপিক, এখান থেকে কোশ্চেন পাবেনই পাবেন। ওকে, তাহলে আমরা শুরু করি ডাটা ভ্যারিয়েবল 5 নম্বর পেজ। তাহলে ভ্যারিয়েবল কি জিনিস, ডাটা কি জিনিস, এক্ষেত্রে আপনাকে জাস্ট একটা শব্দ মনে রাখতে হবে, ঠিক আছে। ভ্যারিয়েবল একটা ব্রড টার্ম, একটা বৃহৎ টার্ম, ঠিক আছে। ডাটা একটা স্পেসিফিক টার্ম, ঠিক আছে। জাস্ট এই 2টা শব্দ একটু মনে রাখবেন। ভ্যারিয়েবল একটা ব্রড টার্ম, ডাটা একটা স্পেসিফিক টার্ম। আমি বললাম যে আপনার ওয়েট, আপনার জাস্ট বলছি ওয়েট কত, এটা কিন্তু বলিনি। আপনার ওয়েট কম হতে পারে, আপনার ওয়েট বেশি হতে পারে, আপনার ওয়েট এক এক সময় এক এক রকম ছিল লাইফের বিভিন্ন ফেজে, আবার আপনার ওয়েট আরেকজনের থেকে আলাদা হতে পারে, তাই না? মানে এই যে ক্যারেক্টারিস্টিক যেটা ভ্যারি করছে সার্টেন লিমিটের ভিতরে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি ভ্যারিয়েবল, ঠিক আছে। যে ক্যারেক্টারিস্টিক দ্যাট ভ্যারিস, এটাই হচ্ছে ভ্যারিয়েবল, একটা ব্রড টার্ম, স্পেসিফিক কোনো টার্ম না। আমি যদি বলি যে আপনার ওয়েট 80 কেজি, আমি কিন্তু ওয়েটকে নির্দিষ্ট করে একটা ভ্যালু বা ইনফরমেশন দিছি, সেটা কি 80 কেজি, এই যে একটা স্পেসিফিক টার্ম বা স্পেসিফিকেশন করে দিলাম আমরা ওয়েটকে যে 80 কেজি, এই 80 কেজি এটা কিন্তু হবে ডাটা, ওই ওয়েট সম্পর্কে একটা ডাটা। কথা বুঝতে পারছেন? আমি শুধু বললাম যে আপনার হাইট, ঠিক আছে, হাইট কত এটা আমি বলিনি। হাইট কম হতে পারে, বেশি হতে পারে, পার্সন টু পার্সন আলাদা হতে পারে। হাইট একটা ক্যারেক্টারিস্টিক মানুষের, যেটা ভ্যারি করতে পারে। আমি যদি বলি যে হাইট 5 ফিট 8 ইঞ্চি, আমি বলে দিচ্ছি কিন্তু 5 ফিট 8 ইঞ্চি হাইট, তার মানে এই যে স্পেসিফিক করে বলে দিলাম, ভ্যারিয়েবল সম্পর্কে একটা স্পেসিফিক ভ্যালু বা ইনফরমেশন দিয়ে দিলাম, এটাকে বলা হচ্ছে ডাটা। কথা বুঝতে পারছেন? তাহলে ভ্যারিয়েবল হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক ভ্যারি করতে পারে, ডাটা হচ্ছে ভ্যালু বা ইনফরমেশন যেটা স্পেসিফাই করে, ঠিক আছে। এই হচ্ছে ডাটা ভ্যারিয়েবল, এক্সাম্পল গুলো দেখবেন, ঠিক আছে, ইনফিনিটি স্টার। তারপর আসেন টাইপ অফ ভ্যারিয়েবল, ঠিক আছে। অনেক সময় কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ভ্যারিয়েবল এবং ডাটা একই নামে আসে, মানে যাহাই ভ্যারিয়েবল তাহাই ডাটা, ব্যাপারটা অনেকটাই কিন্তু এরকম হয় অনেক সময় পরীক্ষায় কোশ্চেনের ক্ষেত্রে, ঠিক আছে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এখানে আমরা স্পেসিফিক ভাবে ভ্যারিয়েবলের টাইপ করবো, ঠিক আছে, 5 নম্বর পেজে। টাইপস অফ ভ্যারিয়েবল দেখেন, ভ্যারিয়েবল 4 রকমের আছে। কয় রকমের আছে? 4 রকমের, ঠিক আছে। এর মধ্যে প্রথম 2টা আমরা আগে একটু দেখে নিই। যে কোনো ধরনের কজ, ইনপুট, রিস্ক ফ্যাক্টর, এক্সপোজার, মানে কোনো কিছু ঘটার যে কোনো কারণ, এই কারণটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। 4 রকম ভ্যারিয়েবল আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, ইন্টারভেনিং আর কনফাউন্ডিং, ঠিক আছে। তো এই 4টার ভিতরে প্রথম 2টা একটু ভালোভাবে আমরা দেখি। সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। যে কোনো কিছুর কজ, ইনপুট, রিস্ক ফ্যাক্টর, এক্সপোজার, এটাকে বলা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর এই কজের জন্য যে আউটকামটা এসেছে, এই এক্সপোজারের জন্য যে ফলাফলটা এসেছে, এই রিস্ক ফ্যাক্টরের জন্য যে রেজাল্টটা আপনি পাইছেন, এটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যে কোনো ধরনের এক্সপোজার, কজ, ইনপুট, রিস্ক ফ্যাক্টর, যে কোনো কিছুর কারণ, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এবং এই কারণে যে আউটকামটা আপনি পাইছেন, যে ইফেক্ট, আউটপুট বা রেসপন্সটা পাইছেন, এটাকে বলা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। যেমন আপনার ওবেসিটি আছে, এই ওবেসিটি দীর্ঘদিন থাকার কারণে আপনার কি হয়েছে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ডেভেলপ করছে, হতে পারে না? হতে পারে। তাহলে এই যে এখানে কজকে আর আউটপুটকে, এই সিনারিওতে ওবেসিটি আর এমআই, এই সিনারিওতে কজকে আর আউটপুটকে আপনি কি বলতে পারবেন এটা যে এমআই এর কারণে ওবেসিটি হয়েছে, না আপনাকে এটা বলতে হবে ওবেসিটির কারণে এমআই হয়েছে? তাহলে ওবেসিটির কারণে এমআই হয়েছে, ওবেসিটির কারণ এখানে, তাই না? তাহলে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর আউটপুট যেটা এসেছে এমআই, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। একটা ভ্যারিয়েবল কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম রূপ নিতে পারে, ঠিক আছে। ডিপেন্ডেন্ট হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, হ্যাঁ, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার সিনারিওর উপরে। কথা বুঝতে পারছেন? ওকে, তাহলে এই সিনারিওতে দেখেন এমআই এর কজ হিসেবে কিন্তু ওবেসিটি আছে। তাহলে ওবেসিটি এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং এমআই হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে যে কোনো ধরনের কজ, এটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। যে কোনো ধরনের আউটপুট, এটাকে বলা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে। ওকে, আরেক ধরনের ভ্যারিয়েবল আছে ইন্টারভেনিং ভ্যারিয়েবল। তাহলে আমরা আগের এক্সাম্পল যেটা ছিল সেখানে দেখলাম ওবেসিটির কারণে কি হচ্ছে, আচ্ছা ওবেসিটির কারণে এমআই হচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে ওবেসিটি এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওবেসিটি এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এমআই হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। মনে করেন যে এমআই হওয়ার পরে রোগীটা কি হলো, মারা গেল, এমআই হওয়ার পর মারা গেল, ঠিক আছে। তাহলে এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে
দেখেন, আপনাকে সবসময় সিনারিওতে প্রাইমারি কজ বা রুট কজ খুঁজতে হবে এবং ফাইনাল আউটকাম খুঁজতে হবে, ঠিক আছে? তাহলে এই সিনারিওতে সর্বপ্রথম কারণ কি, কোথায় থেকে সমস্যা শুরু হয়েছিল, সেটা হচ্ছে ওবেসিটি। এবং আলটিমেটলি কি হয়েছে তার, আলটিমেটলি সে মারা গেছে। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওবেসিটি আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হবে কি, ডেথ। তাহলে মাঝখানে যে এমআই হলো, এই এমআইটা কি, এমআইটা তার ডেথ ত্বরান্বিত করেছে, তাই না? এবং যেটা ওবেসিটির কারণে আসছে, মানে সেম কজাল সেম, ঠিক আছে? ওবেসিটির কারণে এমআই এবং এমআইটা তার ডেথ ত্বরান্বিত করছে, এইটাকে বলা হচ্ছে ইন্টারভেইনিং ভ্যারিয়েবল। মনে করেন আপনি বাসা থেকে বের হয়েছেন, ঠিক আছে? বাসা থেকে বের হয়েছেন, উদ্দেশ্য আপনি জেনেসিসে আসবেন, ক্লাস আছে, ওকে। বাসা থেকে বের হয়েছেন, সিএনজি নিছেন বা বাসে উঠছেন বা উবার পাঠাও যে কোনো একটাতে উঠছেন, উঠে আপনি জেনেসিসে পৌঁছাইছেন। তাহলে আপনি বাসা থেকে বের হয়েছেন, ঠিক আছে? সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, জেনেসিসে পৌঁছাই গেছেন, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর মাঝে যে সিএনজি চলে আসলেন, এটা হচ্ছে আপনার ইন্টারভেইনিং ভ্যারিয়েবল। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা ভ্যারিয়েবল পেলাম ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট আর ইন্টারভেইনিং ভ্যারিয়েবল, ঠিক আছে? ওকে, এরপরে আরেকটা ভ্যারিয়েবল মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেটা হচ্ছে কনফাউন্ডিং ভ্যারিয়েবল। ঠিক আছে? কনফাউন্ডিং হচ্ছে সেই ভ্যারিয়েবলটা, ঠিক আছে, যেটা সাধারণত হিডেন থাকে বা থাকতে পারে। কয়েকটা কথা বলবো, মনে রাখবেন একদম ঝাড়া। সেই ভ্যারিয়েবলটা যেটা সাধারণত হিডেন থাকতে পারে বা থাকে, ঠিক আছে? তাহলে কনফাউন্ডিং ভ্যারিয়েবল হচ্ছে সেই ভ্যারিয়েবল যেটা হিডেন থাকতে পারে বা থাকে, যে ভ্যারিয়েবল আপনার স্টাডি ডিস্টরশন করতে পারে, তিন নম্বর কথা হইতেছে যে এটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে, ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসোসিয়েটেড থাকতে পারে, ঠিক আছে? বাট নট ইন এ সেম কজাল চেন, ঠিক আছে? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে বাট নট ইন এ সেম কজাল চেন। আরেকটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে এক্সক্লুশন ক্রাইটেরিয়া হিসেবে এটা ব্যবহার করা হয়। এটা একটা কথা আপনারা এই কনফাউন্ডিং ভ্যারিয়েবল সম্পর্কে মনে রাখবেন। তাহলে দেখেন, কনফাউন্ডিং ভ্যারিয়েবল আদার দ্যান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দ্যাট ক্যান ইনফ্লুয়েন্স ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখানে ওবেসিটি কারণে এমআই হয়েছে, তাহলে ওবেসিটির কারণে এমআই হতে পারে না? হতে পারে। এই পেশেন্টেরই মনে করেন যে হাইপারটেনশন ছিল, ডায়াবেটিস ছিল, যেটা আপনি ওভারলুক করে গেছেন, আপনি ধরতে পারেননি, ঠিক আছে? এই পেশেন্টেরই হাইপারটেনশন ছিল, ডায়াবেটিস মেলাটাস ছিল। তাহলে হাইপারটেনশন বা ডায়াবেটিস মেলাটাস কি এমআই এর জন্য রেসপন্সিবল হতে পারে না? ডেফিনেটলি হতে পারে। কিন্তু আপনি ওই একই লেনে আছেন যে ওবেসিটি এমআই করছে, এরকম একটা সিদ্ধান্ত বা এরকম একটা কনক্লুশন নিয়েছেন, কিন্তু ওই পেশেন্টের হাইপারটেনশন বা ডায়াবেটিস মেলাটাসও ছিল বা আছে, ঠিক আছে? তাহলে তার এমআই এর কজ কিন্তু হাইপারটেনশন হতে পারে, ডায়াবেটিস মেলাটাসও হতে পারে, কিন্তু আপনি সেটা ওভারলুক করে গেছেন, ঠিক আছে? তাহলে আপনি কিন্তু বলতে পারবেন না এই পেশেন্টের এমআই আসলে কি কারণে হয়েছে, ওবেসিটি না হাইপারটেনশন না ডায়াবেটিস মেলাটাস, কি কারণে হয়েছে এটা কিন্তু এক্সাক্ট বলতে পারবেন না। এই যে বলতে পারলেন না, ধরা খাইলেন, যার কারণে ধরা খাইলেন, এটা হচ্ছে কনফাউন্ডিং ভ্যারিয়েবল, হিডেন সাইড অফ ভ্যারিয়েবল, ঠিক আছে? যেটা আপনার স্টাডি নষ্ট করতে পারে এবং যেটা ইন্ডিপেন্ডেন্টলি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে বাট নট ইন এ সেম কজাল চেন। কথা বলতে পারছি? এই এক্সাম্পল গুলো একটু দেখতে হবে আপনাদের। ইনফিনিটি স্টার ভ্যারিয়েবল থেকে ডাটা থেকে কোশ্চেন আসবেই, ঠিক আছে? দেখেন 6 নম্বর পেজে কনফাউন্ডিং ভ্যারিয়েবল বোল্ড করে দেওয়া আছে আপনাদের লেটেস্ট এডিশন শিটে এবং এক্সাম্পল কিছু দেওয়া আছে, খুব ভালোভাবে দেখবেন, ওকে? আচ্ছা, আর আগে শুরুতেই একটা কথা বলে নিয়েছিলাম, সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, ডিপেন্ডেন্ট হতে পারে, কনফাউন্ডিং, ইন্টারভেনিং, যে কোনো কিছু হতে পারে, সেটা সিনারির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? টাইপস অফ ডাটা ভ্যারিয়েবল পড়া গিয়ে 6 নম্বর পেজে দেখেন ক্লাসিফিকেশন অফ ডাটা আছে, ঠিক আছে? ডাটা বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে, আমরা মেইনলি ব্রড স্পেকট্রাম মানে বড় পরিসরে পড়বো, ক্যারেক্টারিস্টিক উপর ডিপেন্ড করে যে ডাটাগুলো পাওয়া যায় সেটা আমরা বড় পরিসরে পড়বো, ঠিক আছে? বেসড অন স্কেল অফ মেজারমেন্টের ভিতরে নমিনাল, অর্ডিনাল, ইন্টারভেল রেশিও এগুলো আছে। এই ক্লাসিফিকেশনটা খুব ভালোভাবে একটু দেখে নেবেন, ঠিক আছে? বেসড অন সোর্স, প্রাইমারি, সেকেন্ডারি, ডেরিভেটিভ ডাটা, হ্যাঁ? এরপরে বেসড অন হাউ মেনি ভ্যারিয়েবল অর পিস অফ ইনফরমেশন গিভেন, ইউনিভ্যারিয়েট, মাল্টিভ্যারিয়েট, তাই না? বাইভ্যারিয়েট হতে পারে, ওকে? বেসড অন ক্লাসিফিকেশন ডাটাগুলো দেখতে হবে, খুবই সহজ, একবার দেখলেই পারবেন। আর আদার টার্ম অ্যাসোসিয়েটেড উইথ ডাটা, এই জিনিসটা একটু টুইস্টার দিয়ে খুব ভালোভাবে রিডিং দেবেন, একবার রিডিং দিলে বুঝবেন, কঠিন কিছু না, ঠিক আছে? আমাদের মূল পড়া আসি 8 নম্বর পেজে, সেটা হচ্ছে টাইপস অফ ডাটা বেসড অন ক্যারেক্টারিস্টিক, ইনফিনিটি স্টার, ঠিক আছে? টাইপস অফ ডাটা বেসড অন ক্যারেক্টারিস্টিক। এন্ড দেখেন, বেসড অন ক্যারেক্টারিস্টিক ডাটাকে দুই ভাগে ভাগ করা হয় ইনিশিয়ালি, ঠিক আছে? একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা বা নিউমেরিক্যাল ডাটা, ঠিক আছে? আরেকটা হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা বা ক্যাটাগরিক্যাল ডাটা। তাহলে এই দুইটা ডাটার ভিতরে একটা পার্থক্য জাস্ট, সেটা হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকে আর একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকে না, মানে একটাতে নাম্বার থাকবে আর একটাতে নাম্বার থাকবে না। এই দুইটা ভ্যারাইটির ভিতরে একটাই পার্থক্য, ঠিক আছে? একটাতে নাম্বার থাকবে, নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, আর আরেকটাতে কি নাম্বার বা নিউমেরিক্যাল ভ্যালু থাকবে না। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ ডাটার ভিতরে পার্থক্য, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন, কোয়ান্টিটেটিভ ডাটা যা নিউমেরিক্যাল ভ্যালু আছে, কোয়ালিটেটিভ ডাটা যা নিউমেরিক্যাল ভ্যালু নাই, এই দুইটার ভিতরে একটা পার্থক্য হলো, একটা এক্সেপশন আছে, সেটা আপনাদের শীটের 8 নম্বর পেজে নিচে থেকে 2 নম্বর পয়েন্ট, ঠিক আছে? শীটের 8 নম্বর পেজে নিচে থেকে 2 নম্বর পয়েন্ট, মে টেক নিউমেরিক্যাল ভ্যালু সাইজ ইজ নট মিনিংফুল, এটা একটু এক্সেপশন, ঠিক আছে? এই এক্সেপশনটা একটু দাগা রাখেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে দুইটার ভিতরে পার্থক্য একটা, একজনের নিউমেরিক্যাল ভ্যালু থাকবে আর একজন নিউমেরিক্যাল ভ্যালু থাকবে না। এখন আসেন কোয়ান্টিটেটিভ ডাটা দুই রকম হতে পারে, একটা পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ, ঠিক আছে? পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ যেটা, সেটাকে আমরা কন্টিনিউয়াস বলি, কোয়ান্টিটেটিভ কন্টিনিউয়াস ডাটা, ডেসিমেলে বা ভগ্নাংশতে আপনি প্রকাশ করতে পারবেন, কোয়ান্টিটেটিভ কন্টিনিউয়াস ডাটা, ঠিক আছে? এখন আমি যদি বলি, আচ্ছা উদাহরণ একটু পরে দিই, ঠিক আছে? আরেকটা হচ্ছে পূর্ণ সংখ্যা, সেটা হচ্ছে প্রকাশ করতে হলে আপনাকে
হোল ইন্টিগ্রালি প্রকাশ করতে হবে, পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হবে। কোয়ান্টিটেটিভ বা নিউমেরিক্যাল ডাটা দুইটা ভাই, একটা কন্টিনিউয়াস, একটা ডিসক্রিট। কন্টিনিউয়াস মানে দশমিকে প্রকাশ করতে পারবে না, ডিসক্রিট মানে প্রকাশ করতে হলে পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হবে। এখন আমি যদি বলি, একটা এক্সাম্পল দিই, আর আমি যদি বলি যে আমার 1.5খানা বাচ্চা আছে, আমার 1.5খানা বাচ্চা কি মানুষের থাকে? 1.5খানা বাচ্চা কি হইতে পারে? তা আপনি চাইলেও কিন্তু ফ্যামিলি মেম্বার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবেন। আবার মনে করেন যে আপনারা এই মুহূর্তে ক্লাসে যে কয়জন স্টুডেন্ট আছেন বা আপনার হসপিটালে যে কয়টা বেড সংখ্যা আছে তার উপর ডিপেন্ড করে আপনি বললেন, ক্লাসের কথা বলি যে এই ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, একজন অমনোযোগী তাই আমি ওরা হাত ধরছে, এটা কি সম্ভব? তো কতজন স্টুডেন্ট আছে এটা প্রকাশ করতে হলে কিন্তু আপনাকে হোল ইন্টিগ্রালি প্রকাশ করতে হবে, আপনি কিন্তু দশমিকে প্রকাশ করতে পারবেন না। আবার আপনি যদি বলেন যে আপনার মেডিসিন ওয়ার্ডে 150টা বেড আছে বা 150টা বেড আছে, এটা কি সম্ভব? এটা সম্ভব না। তাহলে এই যে জিনিসগুলো প্রকাশ করতে হলে আপনার হোল ইন্টিগ্রালি প্রকাশ করতে হবে, পূর্ণ সংখ্যা ব্যবহার করতে হবে, এটাকে বলা হচ্ছে কি কোয়ান্টিটেটিভ ডিসক্রিট ডাটা। আর কোয়ান্টিটেটিভ কন্টিনিউয়াস ডাটা যেটা, সেটা আপনি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবেন। কারণ আমি যদি বলি যে আমার ওয়েট, 80 কেজি 600 গ্রাম, 80.6 কেজি, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, আমি কিন্তু এটা বলতে পারি। আবার যদি বলি হাইট 5.8 ইঞ্চি বা 5.8 ফিট, ঠিক আছে, এটা কিন্তু আমি বলতে পারি। তাহলে এই ডাটাগুলোকে কিন্তু আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি, ঠিক আছে। আবার যদি বলি ব্লাড সুগার লেভেল 7.8 মিলিমোল পার লিটার, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। তাহলে যে ডাটাগুলোকে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি সেই ডাটাকে বলা হচ্ছে কোয়ান্টিটেটিভ কন্টিনিউয়াস ডাটা। আর যে ডাটাকে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি না সেই ডাটাকে বলা হচ্ছে কি কোয়ান্টিটেটিভ ডিসক্রিট ডাটা। কথা বুঝাইতে পারছি? ওকে। এবার আসেন কোয়ালিটেটিভ ডাটা বা ক্যাটাগরিক্যাল ডাটা। এটা ভ্যারি করে ইন ক্যাটাগরি, ঠিক আছে। এটা আবার দুই রকম, একটা নমিনাল আর অর্ডিনাল। এই নমিনাল আর অর্ডিনালের ভিতরে একটাই পার্থক্য, সেই পার্থক্যটা হচ্ছে র্যাঙ্কিং। ঠিক আছে, ইন অর্ডার রেশিও অর র্যাঙ্কিং, ইন অর্ডার রেশিও অর র্যাঙ্কিং। তাহলে নমিনাল আর অর্ডিনালের ভিতরে পার্থক্য একটাই, র্যাঙ্কিং অর ইন অর্ডার রেশিও, ঠিক আছে। তাহলে দেখেন যে ডাটাকে আপনি র্যাঙ্কিং করতে পারবেন সেটাকে বলা হয় অর্ডিনাল ডাটা, বা ইন অর্ডার রেশিওতে সাজাইতে পারবেন সেটাকে বলা হয় অর্ডিনাল ডাটা। আর যে ডাটাকে আপনি র্যাঙ্কিং করতে পারবেন না সেটাকে বলা হচ্ছে নমিনাল ডাটা। এখন আমি যদি বলি যে মেল আর বেটার দ্যান ফিমেল, এই কথা আমার বলা সারা শাহবাগে কিন্তু একদল নেমে আন্দোলনও শুরু করে দেবে, ফেমিনিস্টরা। আমি কিন্তু এটা বলতে পারবো না যে মেল আর বেটার দ্যান ফিমেল। আবার এটাও কিন্তু বলতে পারবো না যে মুসলিম আর বেটার দ্যান হিন্দুস, এটা কিন্তু আমি ওপেন প্ল্যাটফর্মে বলতে পারবো না, রেসিজম হয়ে যায়, তাই না? তাহলে এই যে জিনিসগুলো বা এই যে ডাটাগুলো যেগুলো আমি চাইলেও র্যাঙ্কিং করতে পারবো না, সেই ডাটাগুলোকে বলা হচ্ছে নমিনাল ডাটা। আমি চাইলেও সেগুলোকে র্যাঙ্কিং করতে পারবো না, এটাকে বলা হচ্ছে কি নমিনাল ডাটা। আর যে ডাটাগুলোকে আমি র্যাঙ্কিং করতে পারবো সেই ডাটাগুলোকে বলা হচ্ছে অর্ডিনাল ডাটা। যেমন আপনি একটা রোগীর অপারেশন করছেন, অপারেশন করে সেই রোগীরা কি করছেন, পরদিন ফলো আপ করতে গেছেন, ঠিক আছে। তো ফলো আপ করতে যে আপনি জিজ্ঞাসা করছেন যে বাবা আপনার ব্যথা কেমন, তাহলে রোগী জবাব দিচ্ছে ব্যথা খুব বেশি, ব্যথা নাই বা ব্যথা অল্প। এই যে পেইন কিন্তু আপনি ক্যাটাগরাইজ করতে পারতেছেন, র্যাঙ্কিং করতে পারতেছেন, ঠিক আছে। আবার কারো জ্বর আসছে, আপনি জিজ্ঞাসা করেন আপনার জ্বর কেমন, ঠিক আছে, ও বললো জ্বর খুব বেশি, কম, বা আপনাকে একটা র্যাঙ্কড অ্যান্সার দিল। এই যে ডাটাগুলো আপনি অর্ডার রেশিও বা র্যাঙ্কিং করতে পারতেছেন, এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে আপনার অর্ডিনাল ডাটা। অথবা মনে করেন যে আপনার ডাক্তারের প্রফেশনে আমাদের কি আছে, ডাক্তারের প্রফেশনে কিন্তু আমাদের ওই সিএ, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, হ্যাঁ, তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, এরকম কিন্তু আপনার কি আছে, র্যাঙ্কিং আছে, তাই না? আবার প্রফেশনের ভিতরে যদিও ঢাকা শহরে বর্তমানে রিক্সাওয়ালাদের ইনকাম বেশি ডাক্তারের থেকে, তারপরে কিন্তু বলতে পারবেন যে ডাক্তারের প্রফেশন নোবেল প্রফেশন, ওদের থেকে ভালো, ঠিক আছে। তাহলে এই যে অকুপেশন নিয়ে আপনি র্যাঙ্কিং করতে পারলেন, ফিভার, পেইন, এগুলো নিয়ে আপনি র্যাঙ্কিং করতে পারলেন, ঠিক আছে। এই ডাটাগুলো যেগুলো আপনি র্যাঙ্কিং করতে পারছেন সেটাকে বলা হচ্ছে কি কোয়ালিটেটিভ অর্ডিনাল ডাটা। কথা বুঝতে পারছে? তাহলে দেখেন নমিনাল ডাটা আনর্যাঙ্ক আর অর্ডিনাল ডাটা র্যাঙ্কড। টিউমার গেটিং, আপনি একটা টিউমার কাটছেন, সেটা হিস্টোপ্যাথোলজিস্টের কাছে পাঠাইছেন, হিস্টোপ্যাথোলজিস্টের কাছে পাঠায় তার কাছে জানতে চাইছেন গ্রেড কত, সে বললো গ্রেড 1 2 3 4, তাহলে গ্রেড করছে, এখানে কোনো অসুবিধা হয়েছে? অসুবিধা নেই, কোনো এথিক্যাল কোয়েশ্চেন আসেনি। তাহলে এই ডাটাগুলো যেগুলোকে আপনি র্যাঙ্কিং করতে পারতেছেন সেগুলোকে বলা হচ্ছে কি কোয়ালিটেটিভ অর্ডিনাল, আর যেগুলো র্যাঙ্কিং করতে পারবে না সেগুলো বলা হচ্ছে কি নমিনাল ডাটা। যেমন রিলিজিয়ন, সেক্স, এগুলো আমি এক্সাম্পল দিয়েছি অলরেডি। এই দুইটা শব্দ একটু মনে রাখেন, ডাইকোটোমাস নমিনাল ডাটা শুধুমাত্র দুইটা ক্যাটাগরি থাকবে, পলিকোটোমাস নমিনাল ডাটা মোর দ্যান 2 ক্যাটাগরিজ, ঠিক আছে। ওকে, দেখেন এটা হচ্ছে পেডিয়াট্রিক্সের একটা কোয়েশ্চেন, হুইচ ওয়ান ইজ কোয়ালিটেটিভ ডাটা। তাহলে ডাটা থেকে কিন্তু ডাটা ভেরিয়েবল থেকে আপনাদের এই ধরনের কোয়েশ্চেন আসবে, হুইচ ওয়ান ইজ কোয়ালিটেটিভ ডাটা। তাহলে এই কোয়েশ্চেনটা আপনারা অ্যান্সার দিবেন, এখানে আমি দিয়ে দিলাম অ্যান্সার। এক্সাম্পল অফ ডিসক্রিট ডাটা, এটাও পেডিয়াট্রিক্সের কোয়েশ্চেন, ডিসক্রিট ডাটা দেখেন। ওকে, হুইচ ইজ নট কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল ডাটা, এটা সার্জারি কোয়েশ্চেন, ঠিক আছে। হুইচ ইজ নট কোয়ান্টিটি বা ভ্যারিয়েবল ডাটা, আচ্ছা ভ্যারিয়েবল অর ডাটা, ঠিক আছে। আমি আপনাদের শুরুতেই একটা কথা বলে নিয়েছিলাম, সেটা হচ্ছে পরীক্ষার কোশ্চেনে কিন্তু ডাটা বা ভ্যারিয়েবল সেটা একভাবেই আসতে পারে। আপনাকে কোশ্চেন দেখে বুঝতে হবে এটা ভ্যারিয়েবল চাইছে না ডাটা চাইছে, ঠিক আছে। অপশন দেখে আপনি আইডেন্টিফাই করবেন, দুইটা কিন্তু মোর অর লেস সেম জিনিস, ঠিক আছে। বাট যদি ভ্যারিয়েবলের ক্লাসিফিকেশন আসে সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, ইন্টারভেনিং, কনফাউন্ডিং, এগুলো কথা বলছেন। ওকে,
তাহলে 8 নম্বর পেজ আমরা পড়লাম। এরপর দেখেন 9 নম্বর পেজে ডাটা কালেকশন মেথড আছে, প্রাইমারি সোর্স অফ ডাটা, সেকেন্ডারি সোর্স অফ ডাটা। এই দুইটা সোর্স খুব ভালোভাবে পড়তে হবে। প্রাইমারি সোর্স সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে যে রিসার্চার নিজে প্রেজেন্ট থেকে ডাটা কালেকশন করবে, ঠিক আছে, নিজে অবজার্ভ করবে, নিজে কাউন্টিং করবে অথবা এক্সপেরিমেন্ট করবে, নিজে প্রেজেন্ট থেকে ডাটা কালেকশন করবে, এটা প্রাইমারি সোর্স। আর সেকেন্ডারি সোর্স যে কোনো ধরনের নিউজ, জার্নাল, মিডিয়া, ফেসবুক হতে পারে, কথা বুঝতে পারছেন না, ঠিক আছে, আবার আজিজের থিসিস পেপার হতে পারে, যে কোনো কিছু হতে পারে, এটা সেকেন্ডারি সোর্স। আর প্রাইমারি সোর্স রিসার্চার নিজে যে ডাটাগুলো কালেকশন করে প্রেজেন্ট থেকে, সেটা হচ্ছে প্রাইমারি সোর্স অফ ডাটা। হ্যাঁ, তাহলে সোর্স অফ ডাটা এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, সার্জারিতেও আসছে, আবার কিন্তু গাইনিতেও আসছে। হ্যাঁ, ওকে, তাহলে খুব ভালোভাবে ইনফিনিটি স্টেপ দিয়ে পড়তে হবে। এরপর আসেন ডাটা প্রেজেন্টেশন। ডাটা প্রেজেন্টেশন মেথড। ডাটা প্রেজেন্টেশন মেথডে আমরা খুব বেশি কিছু পড়বো না। ডাটা প্রেজেন্টেশন মেথডে আমরা মেইনলি যেটা পড়বো সেটা হচ্ছে নাম। ডাটা প্রেজেন্টেশন মেথড থেকে কিন্তু অনেক কোশ্চেন আসছে, ঠিক আছে। দেখেন ডাটা প্রেজেন্টেশন মেথড অনেক ধরনের আছে, আপনাদের শীটে 10 নম্বর পেজে টেক্সচুয়াল, টেবুলার, ডায়াগ্রামেটিক। আমরা মেইনলি ডায়াগ্রামেটিকটা দেখবো। ডায়াগ্রামেটিকের ভিতরে দুইটা জিনিস, একটা হচ্ছে গ্রাফ আর একটা হচ্ছে চার্ট, ঠিক আছে, চার্ট বা ডায়াগ্রাম। গ্রাফ ইউজ করে কোয়ান্টিটিভ ডাটার জন্য, চার্ট ইউজ করে আমরা কিসের জন্য, চার্ট ইউজ করে আমরা কোয়ালিটেটিভ ডাটার জন্য, ঠিক আছে। এখন দেখেন প্রেজেন্টেশন অফ কোয়ান্টিটিভ ডাটা। কোয়ান্টিটিভ ডাটা প্রেজেন্টেশনের যে নামগুলো আছে, ঠিক আছে, যে নামগুলো আছে কোয়ান্টিটিভ ডাটা প্রেজেন্টেশনের, ঠিক আছে, যে নামগুলো আছে, এখানে 9টা নাম দিয়েছে, 9টা নাম যারা মুখস্থ করতে হবে, ঠিক আছে, যারা মুখস্থ 9টা নাম, এই 9টা নাম থেকে কিন্তু আপনাদের কোশ্চেন আসবে, ঠিক আছে। আচ্ছা, প্রথম যে নামটা আছে সেটা হচ্ছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম নিয়ে আমরা একটু কথা বলবো। হিস্টোগ্রাম প্রথম লাইনটা বোল্ড করে দেওয়া আছে, প্রথম লাইনটা একটু দাগান। তাহলে এটা আমরা পড়তেছি কোয়ান্টিটিভ ডাটা আমরা কিভাবে প্রেজেন্ট করবো বা কি কি ওয়ে আছে, কি কি মেথড আছে সেগুলো নিয়ে, ঠিক আছে। তার এক নম্বর হচ্ছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম দিয়ে আমরা যে ডাটাটা প্রেজেন্ট করি তার নাম হচ্ছে কোয়ান্টিটিভ কন্টিনিউয়াস ডাটা। আমরা অলরেডি কোয়ান্টিটিভ কন্টিনিউয়াস ডাটা সম্পর্কে জেনে এসেছি। কোয়ান্টিটিভ কন্টিনিউয়াস ডাটা আমরা প্রেজেন্ট করি, ঠিক আছে। ওকে, তাহলে হিস্টোগ্রামটা আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে মনে করেন যে আপনাকে বলা হলো যে বাংলাদেশে যত ডাক্তার আছে তাদের সিস্টেমিক ব্লাড প্রেশার আপনাকে মেজার করতে হবে। তো বাংলাদেশের যত ডাক্তার, এখন মনে হয় 1,50,000 ডাক্তার আছে, ঠিক আছে। তো 1,50,000 ডাক্তার তো সিস্টেমিক ব্লাড প্রেশার মেজার করা পসিবল না। আপনি ওখান থেকে স্যাম্পল কালেক্ট করছেন, মনে করেন যে 1000 স্যাম্পল নিছেন। এই 1000 স্যাম্পল নিয়ে আপনি সিস্টেমিক বিপি মেজার করছেন। মেজার করে আপনি এই ধরনের কিছু একটা ফিগার পাইছেন 100 থেকে 110, 50 জন আর কি, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি এটা, আর এটা হচ্ছে ক্লাস ইন্টারভাল 50 জন। তারপরে 500 জন পাইছেন 120 থেকে 30 এর ভিতরে, মানে এরকম একটা ভ্যালু পাইছেন। এই যে ডাটা, এটা কিন্তু কোয়ান্টিটিভ কন্টিনিউয়াস এক ধরনের ডাটা, ঠিক আছে, কোয়ান্টিটিভ কন্টিনিউয়াস ডাটা, ঠিক আছে। ওকে, এটাকে আমরা কি করছি, এই ধরনের একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়েছি। আপনার শীটে ছবি দেওয়া আছে 11 নম্বর পেজে, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়েছি, ঠিক আছে। দেখেন এই ধরনের কিন্তু একটা আমরা ফিগার পাবো, এটাকে বলা হচ্ছে হিস্টোগ্রাম, ঠিক আছে। হিস্টোগ্রামের যে বৈশিষ্ট্য, তার ভিতরে ইম্পর্টেন্ট যে কয়েকটা বৈশিষ্ট্য, সেটাকে বলা হচ্ছে, দেখ এই বার আর এই বার, এই কোনো বারের ভিতরে কোনো ধরনের গ্যাপ নাই, ঠিক আছে। দুইটা বারের ভিতরে কোনো ধরনের গ্যাপ নাই। গ্যাপ নাই মানে আপনাকে বুঝতে হবে, যে এটা কন্টিনিউয়াস ডাটা, ঠিক আছে। দুইটা বারের ভিতরে কিন্তু কোনো ধরনের গ্যাপ নাই। গ্যাপ নাই মানে বুঝতে হবে যে এটা হচ্ছে কন্টিনিউয়াস ডাটা, ঠিক আছে। ওকে, দেখেন দুইটা বারের লেন্থ কিন্তু বা ওয়েট কিন্তু সমান, বারের ওয়েট কিন্তু সমান, ঠিক আছে, বারের ওয়েট কিন্তু সমান। হ্যাঁ, ওকে, তাহলে হিস্টোগ্রামে আমরা কোন ডাটা প্রেজেন্ট করি, কন্টিনিউয়াস ডাটা, একটা কথা, ঠিক আছে, কোয়ান্টিটিভ কন্টিনিউয়াস। হ্যাঁ, ওকে, কন্টিনিউয়াস কেন বলবো বা কিভাবে বুঝবো, গ্রাফ দেখে দুইটা গ্রাফের ভিতরে বা দুইটা বারের ভিতরে কোনো ধরনের গ্যাপ থাকবে না, ঠিক আছে, এবং প্রতিটা বারের কিন্তু ওয়েট সেম থাকবে। হ্যাঁ, এই যে হিস্টোগ্রামের বৈশিষ্ট্য, কথা বুঝতে পারছেন। ওকে, এখন দেখেন এই হিস্টোগ্রামের মিড পয়েন্ট গুলো যদি আমরা যোগ করে দিই, মিড পয়েন্ট যদি যোগ করে দিই, এটা মিড পয়েন্ট, 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 এই মিড পয়েন্ট গুলো যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা কিন্তু এরকম একটা ফিগার পাবো। হ্যাঁ, এরকম একটা ফিগার পাবো। এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলছে ফ্রিকোয়েন্সি পলিগন। এটাকে কি বলা হচ্ছে, ফ্রিকোয়েন্সি পলিগন। জাস্ট 11 নম্বর পেজে ফ্রিকোয়েন্সি পলিগন সম্পর্কে একটা সিম্পল আমি একটু ধারণা দিচ্ছি আপনাদের, ঠিক আছে। এখানে মেইনলি আপনাদের করতে হবে ডাটা প্রেজেন্টেশন মেথডের নামগুলো, ঠিক আছে, কোশ্চেন কিভাবে আসবে সেটা আমি বলে দেবো, ঠিক আছে। ওকে, তাহলে হিস্টোগ্রাম সম্পর্কে কয়েকটা কথা বললাম। এখন দেখেন হিস্টোগ্রামের মিড পয়েন্ট গুলো যোগ করে দিলে কিন্তু আমার এই ধরনের একটা ফিগার আমরা পাবো। এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। কি বলা হচ্ছে, ফ্রিকোয়েন্সি পলিগন, কথা বুঝতে পারছেন। ওকে, এখন দেখেন এই ফ্রিকোয়েন্সি পলিগনের বারগুলো যদি আমি মুছে দিই, তাহলে কিন্তু আমি এই ধরনের একটা ফিগার পাবো। বারগুলো যদি মুছে দিই, আগে ছিল এরকম, আমি বারগুলো মুছে দিছি, তাহলে এই ধরনের কিন্তু একটা ফিগার পাবো, ঠিক আছে। এই ফিগারটার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ। এই ফিগারটার নাম কি, ফ্রিকোয়েন্সি কার্ভ। তাহলে আমরা হিস্টোগ্রাম হচ্ছে একটা কোয়ান্টিটিভ কন্টিনিউয়াস ডাটাকে আমরা কি করছি, কোয়ান্টিটিভ কন্টিনিউয়াস ডাটাকে আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করছি। গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করে আমরা কি পাইছি, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করে দেখেন এটা হচ্ছে ব্লাড প্রেশার বা এটা হচ্ছে আপনার ক্লাস ইন্টারভাল সিআই, আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখান থেকে অনেক সময় কিন্তু আবার এমসিকিউ আসে যে ফ্রিকোয়েন্সি হাইট রিপ্রেজেন্ট করে না ফ্রিকোয়েন্সি হচ্ছে ওয়াইড রিপ্রেজেন্ট করে। ফ্রিকোয়েন্সি কিন্তু হাইট রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, আর ওয়াইড কিন্তু প্লাস ইন্টারভাল রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। ওকে, তাহলে এই যে কন্টিনিউয়াস ডাটা আমরা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিচ্ছি, সেটাকে আমরা বলতেছি হিস্টোগ্রাম। এর মিড পয়েন্ট গুলো আমরা যখন যোগ করে দিচ্ছি, সেটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি পলিগন, ঠিক আছে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি পলিগনের বারগুলো যখন আমরা মুছে দিচ্ছি, তখন হয়ে যাচ্ছে কি ফ্রিকোয়েন্সি কার্ভ, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি কার্ভ। এখন চলে আসেন 12 নম্বর পেজে। ফ্রিকোয়েন্সি কার্ভ থেকে পেডিয়াট্রিক্সে কিন্তু কোশ্চেন আসছিল, ঠিক আছে, সার্জারিতেও কোশ্চেন আসছিল। ওকে, তাহলে এই ফ্রিকোয়েন্সি কার্ভ আবার কয়েক রকমের আছে, ঠিক আছে। দেখেন 12 নম্বর পেজে ফ্রিকোয়েন্সি কার্ভ নরমাল হতে পারে, রাইট আর লেফট স্কিউড হতে পারে। এই যে কার্ভটা দেখতেছেন বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, ঠিক আছে, বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, এটাকে বলা হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ। বাইল্যাটারালি সিমেট্রিক্যাল যে কার্ভটা দেখতেছেন, এটাকে বলা হচ্ছে কি নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ, ঠিক আছে, বাইল্যাটারাল সিমেট্রিক্যাল। আর রাইট স্কিউড কার্ভ নামে, আপনাদের রাইট স্কিউড লেফট স্কিউড নিয়ে ডিটেইলস পড়া লাগবে না, জাস্ট আপনি একটু ফিগারটা মনে রাখেন। এই যে রাইট সাইডে ইলেভেটেড, এটাকে বলা হচ্ছে রাইট স্কিউড ডিস্ট্রিবিউশন, রাইট স্কিউড কার্ভ। তাহলে ফ্রিকোয়েন্সি কার্ভ করার পরে আমরা হিস্টোগ্রাম থেকে ফ্রিকোয়েন্সি পলিগন, দেন ফ্রিকোয়েন্সি কার্ভ। ফ্রিকোয়েন্সি কার্ভ নরমাল হতে পারে, বাইল্যাটারাল সিমেট্রিক্যাল, যদি রাইট সাইডে ইলেভেটেড থাকে সেটা হচ্ছে রাইট স্কিউড কার্ভ, ঠিক আছে। আচ্ছা, আর যদি লেফট সাইডে ইলেভেটেড থাকে এটা হচ্ছে লেফট স্কিউড কার্ভ, ঠিক আছে। তাহলে ফ্রিকোয়েন্সি কার্ভ নরমাল হতে পারে, নরমাল ডিস্ট্রিবিউশন যেটা, আর এটা কি হতে পারে, রাইট স্কিউড হতে পারে, লেফট স্কিউড হতে পারে, কথা বুঝতে পারছেন। জাস্ট এই কয়েকটা কথা আপনারা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কোয়ান্টিটেটিভ ডাটা কিভাবে প্রেজেন্ট করবো তার নামগুলো হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন এবং ফ্রিকোয়েন্সি কার্ভ নিয়ে কিছু কথাবার্তা বলছি, এর ভিতরে কোশ্চেন চলে আসবে।
চিন্তার কোনো কারণ নাই, নামগুলো পড়তে হবে মাস্ট। 13 নম্বর পেজে দেখেন লাইন গ্রাফের পাশে আপনি টাইম সিরিজ লিখে রাখবেন। কি লিখে রাখবেন? টাইম সিরিজ, ঠিক আছে। এবারে চলে আসেন 18 নম্বর পেজ। 18 নম্বর পেজে কমনলি ইউজ চার্ট আর ডায়াগ্রাম। এতক্ষণ আমরা গ্রাফ পড়লাম, এবার বলে চার্ট আর ডায়াগ্রাম, ঠিক আছে। চার্ট আর ডায়াগ্রাম, এখানে যে চারটা নাম আছে এটা আমরা কোয়ালিটেটিভ ডাটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে ব্যবহার করি। চারটা নাম, ঠিক আছে। বার ডায়াগ্রাম বা বার চার্ট সিম্পল হতে পারে, মাল্টিপল বা কম্পোনেন্ট হতে পারে। আর কি আছে? পাই চার্ট, পিক্টোগ্রাম, ম্যাপ ডায়াগ্রাম। পাই চার্ট থেকে কিন্তু সার্জারিতে কোশ্চেন আসছিল, ঠিক আছে। ওকে, তাহলে চার্ট বা ডায়াগ্রাম যে নামগুলো আছে এই নামগুলো কিন্তু আপনাদের পড়তে হবে, ঠিক আছে। চার্ট বা ডায়াগ্রাম দিয়ে যে নামগুলো আছে সেই নামগুলো কিন্তু পড়তে হবে, হ্যাঁ, মুখস্থ করতে হবে। তাহলে ওখানকার নাম এখানকার নাম যারা মুখস্থ। ওকে, 18 নম্বর পেজে দেখেন বার চার্ট বা বার ডায়াগ্রামের প্রথম লাইনটা, ইট ডিসপ্লে কোয়ালিটেটিভ ডাটা এন্ড ডিসক্রিট ডাটা। কোয়ালিটেটিভ এন্ড ডিসক্রিট, হ্যাঁ, এই লাইনটা একটু মার্ক করে রাখেন। বার চার্টের মাধ্যমে, বার ডায়াগ্রামের মাধ্যমে কোয়ালিটেটিভ এন্ড ডিসক্রিট ভ্যালু আমরা প্রকাশ করে থাকি। কোয়ালিটেটিভ এন্ড ডিসক্রিট ভ্যালু, ঠিক আছে। ওকে, দেখেন বেস্ট ফর কন্টিনিউয়াস ডাটা, এটা হচ্ছে পেডিয়াট্রিক্সের কোশ্চেন। কন্টিনিউয়াস ডাটার জন্য বেস্ট কি? তাহলে কন্টিনিউয়াস ডাটা এটা কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ? কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ কন্টিনিউয়াস ডাটা কে প্রেজেন্ট করে? শুরুতেই বলছিলাম বল করে লেখা আছে, সেটা হচ্ছে হিস্টোগ্রাম, তাই না? হিস্টোগ্রাম হচ্ছে অ্যান্সার। এটা পেডিয়াট্রিক্সে আসছিল। তাহলে কোশ্চেনগুলো কিভাবে আসবে? কোশ্চেনগুলো কিন্তু এভাবে আসবে, একটা ডাটা আপনাকে দিয়ে দিবে, এরকম নাম দিয়ে দিতে পারে অথবা ডাটা দিয়ে দিতে পারে, ঠিক আছে। ডাটা আপনাকে দিয়ে দিবে, এখন ওই ডাটাটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কি ধরনের ডাটা, এটা কোয়ালিটেটিভ ডাটা না কোয়ান্টিটেটিভ ডাটা। যদি কোয়ান্টিটেটিভ ডাটা হয় তাহলে অপশনের ভিতরে খুঁজবেন যে কোয়ান্টিটেটিভ ডাটা কোনগুলো আছে বা কোয়ান্টিটেটিভ ডাটা প্রেজেন্টেশন মেথড এর ভিতরে আছে কিনা, সেগুলো আপনি ট্রু দিয়ে আসবেন। আর যদি ডাটাটা কোয়ালিটেটিভ হয় তাহলে আপনি অপশনে খুঁজবেন যে কোয়ালিটেটিভ ডাটা প্রেজেন্টেশন মেথড কি কি আছে, সেগুলো ট্রু দিয়ে আসবেন। তাহলে আলটিমেটলি কিন্তু আপনাকে ডাটা চিনতে হবে, ডাটা বা ভ্যারিয়েবল কিন্তু আপনাকে চিনতে হবে, ঠিক আছে। দেন এটা পেডিয়াট্রিক্সের কোশ্চেন, কোয়ালিটেটিভ ডাটা ক্যান বি প্রেজেন্ট বাই, কোয়ালিটেটিভ ডাটা ক্যান বি প্রেজেন্টেড বাই। তাহলে এখানে কিন্তু কোয়ালিটেটিভ ডাটা চাইছে। কোয়ালিটেটিভ ডাটা প্রেজেন্টেশন আমরা যে চারটা মেথড বললাম, বার ডায়াগ্রাম আছে, ম্যাপ ডায়াগ্রাম, পিক্টোগ্রাম, পাই চার্ট, তাই না? দেখেন এগুলো অ্যান্সার হবে এখানে। কথা বুঝতে পারছেন কোশ্চেন কিভাবে আসে? তার মানে আপনাকে আগে ডাটা চিনতে হবে। আবার এরকম কিন্তু দিয়ে দিতে পারে বার্থ ওয়েট অফ নিউবর্ন। তাহলে এখন দেখেন বার্থ ওয়েট কত? 2.5 কেজি, 2 কেজি, 3 কেজি হতে পারে। তাহলে এটা কোন নিউমেরিক্যাল না এটা ক্যাটাগরিক্যাল? নিউমেরিক্যাল মানে কোয়ান্টিটিভ ডাটা। তাহলে কোয়ান্টিটিভ ডাটা কিভাবে প্রেজেন্ট করবেন সেগুলো অ্যান্সার হবে। এই যে কোয়ান্টিটিভ ডাটা, হিস্টোগ্রাম আর হচ্ছে ফ্রিকোয়েন্সি চার্ট। কথা বুঝতে পারছেন কোশ্চেন কিভাবে আসে? ডাটা দেওয়া থাকবে সিনারিওতে, সেই অনুযায়ী আপনি অপশনের ভিতরে খুঁজবেন যে কোয়ান্টিটিভ ডাটা কিভাবে প্রেজেন্ট করবো, তার মেথডগুলো কোনগুলো, বা কোয়ালিটিভ যদি হয় সেটা, কোয়ালিটিভ ডাটা কিভাবে প্রেজেন্ট করবো তার মেথড কোনগুলো, এবার কিন্তু আপনার অ্যান্সার করে আসতে হবে। নাম মুখস্থ করলে হবে, কিন্তু ডাটা চিনতে হবে। ওকে, দেখেন সার্জারিতে আবার কোশ্চেন আসছিল, দেখেন এই যে পার্সেন্টেজ দিয়ে আছে 25%, 15%, 20%, 40%, ঠিক আছে। এই ডাটাগুলো প্রেজেন্ট করার জন্য বেস্ট মেথড কি? ঠিক আছে, সার্জারি কোশ্চেন এটা জুলাই 23, ঠিক আছে। আচ্ছা দেখেন এই ডাটাগুলো, তাহলে শুরুতে একটা কথা বলে রাখি, বলে নিয়েছিলাম, সেটা হচ্ছে এক্সেপশন যেটা, সেটা বলে নিয়েছিলাম। এটা হচ্ছে যে নিউমেরিক্যাল ভ্যালু থাকলে সেটা কি হয়? সেটা কোয়ান্টিটিভ ডাটা হয়। ওর এক্সেপশন আমি দাগিয়ে দিয়েছিলাম। আরেকটা এক্সেপশন লিখে রাখেন, সেটা হচ্ছে প্রপোর্শন বা পার্সেন্টেজ। এটা যদি থাকে কোনো ডাটাতে, তাহলে ধরে নিতে হবে সেটা কোয়ালিটিভ ডাটা। কি ডাটা? কোয়ালিটিভ ডাটা। এবং কোয়ালিটিভ ডাটা এই প্রপোর্শন বা পার্সেন্টেজ এটা প্রেজেন্ট করার জন্য বেস্ট মেথড হচ্ছে পাই চার্ট। বেস্ট মেথড কি? পাই চার্ট, ঠিক আছে। প্রপোর্শন বা পার্সেন্টেজ যদি থাকে তাহলে ধরে নিতে হবে সেটা কি? কোয়ালিটিভ ডাটা। এবং এটা প্রেজেন্ট করার জন্য বেস্ট মেথড কি? পাই চার্ট, ঠিক আছে। তাহলে দেখেন 18 নম্বর পেজে যে নামগুলো আছে এবং বার চার্টের যে প্রথম লাইন সেটা পড়বেন। এরপরে পাই চার্ট বা পাই ডায়াগ্রাম এর পাশে 21 নম্বর পেজ, এর পাশে হচ্ছে প্রপোর্শন বা পার্সেন্টেজ একটু লিখে রাখেন, হ্যাঁ। প্রপোর্শন বা পার্সেন্টেজ এই ধরনের কোশ্চেন যদি এসবি আসে তাহলে পাই চার্ট অ্যান্সার দিবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন 20 নম্বর পেজে হিস্টোগ্রাম বার ডায়াগ্রামের ভিতরে পার্থক্য আছে। অলরেডি আমরা পার্থক্য পড়ে ফেলছি। এই পার্থক্য আপনারা একটু দেখলেই হবে, এই পার্থক্যটা একটু দেখবেন। এখান থেকে পেডিয়াট্রিক্সের কোশ্চেন আসছে, ঠিক আছে। হিস্টোগ্রাম বার ডায়াগ্রাম সার্জারিতে আসতে পারে যে কোনো মুহূর্তে, ভরসা নাই। সো এটা হিস্টোগ্রাম বার ডায়াগ্রামের ভিতরে যে পার্থক্যটা আপনারা ভালোভাবে দেখে রাখবেন। কথা বুঝতে পারছেন? তাহলে ডাটা কি জিনিস, ভ্যারিয়েবল কি জিনিস, এর ক্লাসিফিকেশন বেসড অন ক্যারেক্টারিস্টিক ডাটা কি কি রকমের আছে, এক্সাম্পল, ডাটা কালেকশন মেথড, প্রেজেন্টেশন মেথড, এখান থেকে কোশ্চেন পাবেন, একটাও পাইতে পারেন, দুইটাও পাইতে পারেন, ঠিক আছে। তাহলে আপনার সেটা 22 নম্বর পেজে আসেন, আমরা পপুলেশন স্যাম্পলিং এবং স্যাম্পলিং টেকনিক সম্পর্কে জানবো, ঠিক আছে। তবে কমন জার্গন কিছু আমি একটু বলি, সেটা হচ্ছে পপুলেশন স্যাম্পল। আমাদের পড়ার বিষয় হচ্ছে দুইটা জিনিস, পপুলেশন এবং স্যাম্পল, ঠিক আছে। পপুলেশন জিনিসটা কি? পপুলেশন মানে আমরা সাধারণত জানি জনগণ বা জনসংখ্যা, কিন্তু বায়োস্ট্যাটিকের ভাষায় পপুলেশন কিন্তু জনগণ বা জনসংখ্যা না। যে কোনো ধরনের স্টাডি এলিমেন্টই হচ্ছে পপুলেশন, এই জন্য নাম হচ্ছে জার্গন। আপনি সাধারণভাবে একটা নাম জিনিসকে যে নামে চেনেন, কিন্তু বায়োস্ট্যাটিক ভাষায় সেটা কিন্তু সেই নামে প্রচলিত না, এই জন্য নাম হচ্ছে কি? জার্গন, ঠিক আছে। আর পপুলেশন কি? পপুলেশন মানে হচ্ছে আপনার এন্টার স্টাডি এলিমেন্ট। আপনাকে বলা হলো যে বাংলাদেশের যত ডাক্তার আছে তাদের সিস্টেমিক ব্লাড প্রেশার আপনাকে মেজার করতে হবে। তাহলে এখানে পপুলেশন কারা? আপনার এখানে পপুলেশন হচ্ছে আপনার বাংলাদেশের সকল ডাক্তার। আপনাকে বলা হলো যে পদ্মা নদীতে যত ইলিশ আছে তাদের মেন্টাল স্ট্যাটাস আপনাকে দেখতে হবে। তাহলে এখানে আপনার পপুলেশন কারা? পদ্মা নদীতে যত ইলিশ আছে সেগুলো কিন্তু আপনার পপুলেশন। এবার আপনাকে বলা হলো যে আকাশের যত তারা আছে তাদের আপনার কি করতে হবে? তাদের নিয়ে আপনার গবেষণা করতে হবে, ঠিক আছে। সেটা হচ্ছে কি? আকাশের যত তারা। তাহলে এখানে আপনার পপুলেশন কি? আকাশের যত তারা আছে সেটা হচ্ছে আপনার পপুলেশন, মানে আপনার স্টাডি এলিমেন্ট আপনার পপুলেশন। কিন্তু এই পপুলেশন থেকে আমরা কিন্তু কি করি? সকল ওই পপুলেশনের আন্ডারে সবাইকে কিন্তু স্টাডি করি না। ওই পপুলেশনের আন্ডারে আমরা কি করি? কিছু স্যাম্পল কালেক্ট করি, রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল মানে আপনারা কম বেশি সবাই বোঝেন। রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল কালেক্ট করে সেটাকে নিয়ে স্টাডি করে। যেমন বাংলাদেশের সব ডাক্তার বললে সব ডাক্তার নিয়ে আমরা স্টাডি করবো না, ওইখান থেকে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল নিয়ে 1000, 2000 বা 5000 ডাক্তার আমি সিস্টেমিক ব্লাড প্রেশার মেজার করবো, এটাকে বলা হচ্ছে স্যাম্পলিং। কথা বুঝতে পারছেন? আর পদ্মা নদীতে যত ইলিশ আছে সব ইলিশ ধরে কি আমি ওদের মেন্টাল স্ট্যাটাস চেক করবো? না, আমি কি করবো? কিছু কিছু জায়গা থেকে কিছু কিছু ইলিশ ধরে আমি মেন্টাল স্ট্যাটাস, হেলথ স্ট্যাটাস যেটা খুশি সেটা আপনি দেখলেন, এটাকে বলা হচ্ছে কি? স্যাম্পল।
আর যে উপায়ে আমি এই স্যাম্পলটা নিচ্ছি এটাকে বলা হচ্ছে কি স্যাম্পলিং টেকনিক। আপনি আকাশের তারা নিয়ে গবেষণা আপনাকে করতে বলা হয়েছে, ঠিক আছে? এই আকাশের তারা নিয়ে আপনি গবেষণা করবেন, তো সব আকাশের তারা নিয়ে আপনি গবেষণা করতে পারবেন? আপনি হয়তো শুকতারা অথবা সন্ধ্যা তারা এগুলি নিয়ে আপনি গবেষণা করলেন। তাহলে এই যে শুকতারা বা সন্ধ্যা তারা হচ্ছে আপনার স্যাম্পল, আর যে উপায়ে আপনি শুকতারা বা সন্ধ্যা তারা বেছে নিলেন এটাকে বলা হচ্ছে স্যাম্পলিং টেকনিক। কথা বুঝতে পারছেন? ওকে, তাহলে পপুলেশন অনেক রকম হতে পারে। 22 নম্বর পেজে দেখেন হোমোজেনাস, হেটেরোজেনাস, ফিনিট, ইনফিনিট, স্ট্যাটিক, ডাইনামিক এক্সাম্পল গুলো দেখবেন। হ্যাঁ, 22 নম্বর পেজে খুব ইম্পর্টেন্ট। আর স্যাম্পলিং 23 নম্বর পেজে স্যাম্পল সম্পর্কে বা স্যাম্পলিং সম্পর্কে কিছু টার্মিনোলজি দেওয়া আছে, এই টার্মিনোলজি গুলো একটু রিডিং দিবেন। আর ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে স্যাম্পলিং ফ্রেম, ঠিক আছে? এই টার্মিনোলজিটা স্যাম্পলিং ফ্রেম নিচে থেকে 2 নম্বর সোর্স লিস্ট বা স্যাম্পলিং ফ্রেম, ঠিক আছে? এই জিনিসটা একটু জানবেন। স্যাম্পলিং ফ্রেম মানে হচ্ছে একটা পপুলেশনের, ঠিক আছে? স্যাম্পলিং ফ্রেম মানে হচ্ছে একটা পপুলেশনের যত এলিমেন্ট আছে সবার লিস্ট, সোর্স লিস্ট। মনে করেন যে আপনারা 50 জন আছেন এই মুহূর্তে ক্লাসে, আপনারা 50 জনের নামের লিস্ট, এটা হচ্ছে স্যাম্পলিং ফ্রেম বা সোর্স লিস্ট, জাস্ট লিস্টিং অফ এলিমেন্ট অফ দ্য পপুলেশন, আর কিছু না, ঠিক আছে? ওকে, 23 নম্বর পেজ শেষ। আচ্ছা, এগুলো লাগবে না। দেখেন এটা হচ্ছে আমার পপুলেশন, এখান থেকে আমি কয়েকটা স্যাম্পল নিয়েছি। এই যে স্যাম্পলিং করলাম, এই স্যাম্পলটা কি উপায়ে করলাম, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে স্যাম্পলিং টেকনিক। তো স্যাম্পলিং টেকনিকের ক্ষেত্রে আমার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা যাতে আমার স্যাম্পলিংটা রিপ্রেজেন্টেটিভ হয়, ঠিক আছে? আপনাকে বলা হলো যে বাংলাদেশে যত ডাক্তার আছে তাদের সিস্টেমিক ব্লাড প্রেশার আপনি মেজার করবেন, আপনি কি করলেন? যত প্রফেসর আছে তাদের ব্লাড প্রেশার মেজার করলেন, তাহলে সবাইকে হাইপারটেনসিভ পারেন, এটাকে বাংলাদেশে যত ডাক্তার তাদের রিপ্রেজেন্ট করে না। তাহলে আপনার কি করা উচিত ছিল? জুনিয়র ডাক্তার, মিড লেভেল, অ্যাসোসিয়েট লেভেল, তারপরে প্রফেসর লেভেল, সব লেভেল থেকে আপনাকে স্যাম্পল নিয়ে সে কি করা লাগতো? সিস্টেমিক ব্লাড প্রেশার মেজার করা লাগতো। এটাকে বলা হচ্ছে কি রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল। মনে করেন যে আপনি একটা বাড়ি বানাবেন ঢাকা শহরে, ঠিক আছে? তো বাড়ি বানাইতে গেলে কি সয়েল টেস্ট করা লাগে। আর একটা জমি আপনার আছে, সেই জমি কি করছেন? সয়েল টেস্ট করার জন্য জমি গোটা মাটি আপনি উড়ে নিয়ে গেছেন নাকি? আপনি সয়েল টেস্ট করার জন্য বিভিন্ন জায়গা থেকে একটু একটু করে মাটি নিয়ে যাবেন, তাই না? এটা হচ্ছে স্যাম্পলিং বলা হয়, তাই না? রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল আমার নিতে হবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? টাইপস অফ স্যাম্পলিং চলে আসেন 24 নম্বর পেজে, ইনফিনিটি টাইপস অফ স্যাম্পলিং, ঠিক আছে? স্যাম্পলিং টাইপ দুই রকমের আছে, হ্যাঁ? একটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং, আর একটা হচ্ছে নন র্যান্ডম স্যাম্পলিং, ঠিক আছে? এই র্যান্ডম আর নন র্যান্ডম যে নামগুলো আছে, এই নামগুলো কিন্তু যারা মুখস্থ করতে হবে, আমরা ভিতরে ইন ডিটেইলস একটু একটু করে পড়বো, যতটুকু পড়াবো ততটুকু এনাফ, কিন্তু এই নাম ভুল করা যাবে না, অল্টারনেটিভ নামগুলো কিন্তু মনে রাখতে হবে। কথা বুঝতে পারছেন? ওকে, র্যান্ডম স্যাম্পলিং আর এটা কি স্যাম্পলিং? নন র্যান্ডম স্যাম্পলিং। র্যান্ডম বা লটারি স্যাম্পলিং, র্যান্ডম বা লটারি বা প্রবাবিলিটি স্যাম্পলিং একই জিনিস, র্যান্ডমের পাশে লিখে রাখেন লটারি স্যাম্পলিং, ঠিক আছে? মনে করেন যে আপনারা 50 জন আছেন, আপনার ভিতরে আমি একটা লটারি করবো, মনে করেন যে 5টা পুরস্কার দিব আপনাদের ভিতরে বা 4টা পুরস্কার দিব আপনাদের ভিতরে, ঠিক আছে? তো এই 4টা পুরস্কারের জন্য 50 জন আছেন, 50 জনের নামের লিস্ট করলাম। এই যে নামের লিস্ট করলাম মানে স্যাম্পলিং ফ্রেম বানালাম, কথা বুঝছেন? এরপর আমি লটারির মাধ্যমে 4 জনকে বেছে নিলাম, আমি কিন্তু 50 জনের ভিতরে 4 জনকে নিচে, মানে 4টা স্যাম্পল নিচে, কথা বুঝছেন? তার মানে লটারি যখন আমি করছিলাম সবাই কিন্তু আশাই ছিল যে আমি পাবো, আমি হয়তো পাবো, তাই না? এই যে প্রবাবিলিটি, এই যে সম্ভাবনা, এটা নাম হচ্ছে লটারি স্যাম্পলিং বা প্রবাবিলিটি স্যাম্পলিং, ঠিক আছে? তাহলে র্যান্ডম স্যাম্পলিং কি নাম হতে পারে? র্যান্ডম স্যাম্পলিং এর নাম হতে পারে প্রবাবিলিটি স্যাম্পলিং বা লটারি স্যাম্পলিং। আর নন র্যান্ডম মানে হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। আপনারা যে কয়জন আছেন 50 বা 100 জন আছেন, আমি 4টা পুরস্কার দিব, আমার যাকে যাকে পছন্দ হলো আমি তাকে ধরে 4টা পুরস্কার দিলাম, বা 4টা কলম আছে 4টা কলম 4 জনকে দিলাম, আমার যারা পছন্দ হলো তারা দিলাম। এটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং বা নন র্যান্ডম স্যাম্পলিং, বা এটা রিসার্চারের নিজস্ব চয়েসের উপরে ডিপেন্ড করে, এখানে সবাই পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, এটা রিসার্চারের চয়েসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এটা হচ্ছে কোনো ধরনের লটারি হয় না, নো লটারি। তাহলে এই যে র্যান্ডম স্যাম্পলিং, এই যে নন র্যান্ডম স্যাম্পলিং, নামগুলো আপনাকে যারা মুখস্থ করতে হবে, আমরা ইন ডিটেইলস একটু একটু করে পড়বো, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন দেখেন 24 নম্বর পেজে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিম্পল লটারি বা র্যাফেল ড্র। কথা বুঝতে পারছেন? সিম্পল লটারি বা র্যাফেল ড্র। মনে করেন যে আপনার কাছে 4টা পুরস্কার আছে, আপনি একটা ক্লাস আছেন, সেখানে 100 জন স্টুডেন্ট আছে, এই 100 জনের ভিতরে 4টা পুরস্কার আপনি দিবেন, আপনি 100 জনের নামে লিস্ট করলেন, লিস্ট করে ওদের ভিতরে লটারি করলেন, ঠিক আছে? এটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই গ্রুপটা স্মল হতে হবে এবং হোমোজেনাস পপুলেশন হতে হবে। কেন হতে হবে এটা আমি একটু বলি, ঠিক আছে? মনে করেন যে আপনি 4টা পুরস্কার দেবেন, সেটা 100 জন মানুষের ভিতরে আপনি দিতে পারেন ইজিলি লটারির মাধ্যমে। এখন যদি এই 4টা পুরস্কার আপনাকে বলা হয় বাংলাদেশে যে 20 কোটি মানুষ আছে তার ভিতরে দিতে হবে, তো 20 কোটি মানুষের লটারি আপনি কেমনে করবেন? আর 20 কোটি মানুষের ভিতরে 4টা পুরস্কার কেমনে দিবেন? এটা কি পসিবল না। তাহলে আপনাকে এই সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে অবশ্যই গ্রুপটা হতে হবে স্মল এবং হোমোজেনাস। হোমোজেনাসের কেন হতে হবে বলি। মনে করেন যে ওই ক্লাসে 100 জন স্টুডেন্টের ভিতরে 50 জন ফিমেল 50 জন মেল আছে, ঠিক আছে? আচ্ছা, সবাই ডাক্তার, অন পার্সপেক্টিভ অফ ডাক্তার, তারা হোমোজেনাস পপুলেশন, 4টা পুরস্কার আপনি দিয়ে দিয়েছেন, অসুবিধা নাই, ঠিক আছে? মনে করেন যে 50 জন মেল 50 জন ফিমেলের ভিতরে ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার আছে, ঠিক আছে? ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার আছে, হ্যাঁ? এখন আপনি 4টা পুরস্কার কি করছেন? 4টা পুরস্কার 4টা আপনি ডাক্তারদের দিয়ে দিয়েছেন, মানে আলটিমেটলি লটারির মাধ্যমে ডাক্তারদের নামে আসছে, ডাক্তারদের দিয়ে দিয়েছেন। ওইখানে কিন্তু 50 জন ইঞ্জিনিয়ার ছিল, 50 জন ডাক্তার ছিল, ঠিক আছে? তখন হেটারোজেনাস পপুলেশন, অন পার্সপেক্টিভ অফ প্রফেশন, হেটারোজেনাস পপুলেশন, 50 জন ডাক্তার 50 জন ইঞ্জিনিয়ার। এবার 4টা পুরস্কার আপনি 4টা ডাক্তারদের দিয়ে দিয়েছেন। ইঞ্জিনিয়াররা কিন্তু এই কোশ্চেনটা উঠাইতে পারে যে বাইরে ডাক্তার, এই কারণে মনে হয় ডাক্তারদের ক্ষেত্রে পার্সিয়ালিটি করছে। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং গ্রুপ যদি হোমোজেনাস না হয়, হেটারোজেনাস যদি হয়, তাহলে এই এথিক্যাল কোশ্চেনটা কিন্তু আসতে পারে। এই জন্য সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর পূর্ব শর্ত হচ্ছে যে গ্রুপটা অবশ্যই স্মল হতে হবে এবং হোমোজেনাস হতে হবে, ঠিক আছে? লিস্ট অল ইউনিট, সেটা তো আমি বলছি, লটারি করতে হলে সবার নামে লিস্ট করা লাগে, র্যাফেলটাতে আমরা যেটা দেখে থাকি সাধারণত। ওকে, এই হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। দেখেন সিম্পল র্যান্ডম স্যাম্পলিং থেকে কিন্তু আপনার গাইনিতে কোশ্চেন আসছিল, ঠিক আছে? গাইনি অনকোলজি ডিপার্টমেন্ট মানে সবই ক্যান্সারের রোগী সেখানে,
কথা বলতেন, তারপরে হোমোজেনাস পপুলেশন। আর গাইনি অনকোলজি ডিপার্টমেন্ট কি বিশাল বড় ডিপার্টমেন্ট নাকি? ছোট ডিপার্টমেন্ট, কতটা বেড থাকে? 50টা সর্বোচ্চ। ঠিক আছে, ডিসাইডেড টু সি দ্য প্রিভ্যালেন্স অফ সিএ সার্ভিস, মানে গাইনি অনকোলজি মানে সেখানে যদি সার্ভিসের সিএ সার্ভিসের পেশেন্ট থাকে, সিএ ওভারের পেশেন্ট থাকে, অনেক ধরনের পেশেন্ট কিন্তু সেখানে থাকতে পারে। এর ভিতরে সিএ সার্ভিস পেশেন্ট কতজন সেটা আপনি দেখতে চাইতেছেন। ঠিক আছে, তাহলে একেবারে লো কস্টে কোন স্যাম্পলিংটা করা বেটার? লো কস্টে আমি যেটা করবো সেটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। বাকিগুলো নাম আমরা জানি না, বা জানলেও আমরা ডিটেল জানি না, সেগুলো আমরা ধীরে ধীরে আসবো, ধীরে ধীরে পড়লে বুঝতে পারবো। ঠিক আছে, সেটা আমরা লো কস্টে করবো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। দেখেন সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর ডিসঅ্যাডভান্টেজের ভিতরে কিন্তু একটা কথা লেখা আছে, এক্সপেন্সিভ এন্ড টাইম কনজিউমিং। ঠিক আছে, নিচ থেকে 2 নম্বর পয়েন্ট, নিচ থেকে 2 নম্বর পয়েন্ট। এই জিনিসটা তখনই হবে যখন সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর পপুলেশন সাইজ স্মল না থেকে লার্জ ওয়াইডলি ডিসপার্স হবে। এই কারণে লার্জ ওয়াইডলি ডিসপার্স পপুলেশন ক্ষেত্রে এটা এক্সপেন্সিভ হয় দেখে কিন্তু সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করা হয় না। ঠিক আছে, ওকে, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং নিয়ে অনেক কথা বলে ফেলছি। এবার চলে আসেন, তাহলে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং ক্ষেত্রে আমরা দুইটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে স্মল হোমোজেনাস গ্রুপের ক্ষেত্রে করব, লার্জ গ্রুপের ক্ষেত্রে আমরা করতে পারবো না। লার্জ গ্রুপের ক্ষেত্রে স্যাম্পলিং করার আলাদা টেকনিক আছে। আরেকটা হচ্ছে হোমোজেনাস গ্রুপের ক্ষেত্রে আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করব। হোমোজেনাস বাদে যদি গ্রুপটা হেটেরোজেনাস হয় সেক্ষেত্রে কিন্তু টেকনিক আমাদের আলাদা হবে। হেটেরোজেনাস গ্রুপ যদি হয় সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং ক্ষেত্রে আপনার এই হেটেরোজেনাস গ্রুপ অফ পপুলেশন এই শব্দটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, মনে করেন যে আপনার কমিউনিটিতে আপনি ত্রাণ সহায়তা দিতে চান। আপনার কমিউনিটিতে কি আছে? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আছে। ঠিক আছে, তো আপনি ত্রাণ সহায়তা নিয়ে গেলেন, ত্রাণ সহায়তা নিয়ে আপনি সবার ভিতরে লটারির মাধ্যমে দিতে লাগলেন। ঠিক আছে, দেখা গেল যে যে ধর্মীয় যে ধর্মটা বেশি সংখ্যাগরিষ্ঠ, বাংলাদেশের ক্ষেত্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, তারা কিন্তু বেশি ত্রাণ পেয়ে যাবে। অন্যান্য যে রিলিজিয়ন আছে তারা কিন্তু ডিপ্রাইভ হবে, ত্রাণ সহায়তা পাবে না। ঠিক আছে, কারণ এখানে কি আছে? হেটেরোজেনাস গ্রুপ অফ পপুলেশন আছে। এখানে আমার কি করা লাগতো? ত্রাণ সহায়তা দেওয়ার আগে আমার কি করা লাগতো? হিন্দুদের আলাদা একটা গ্রুপ, মুসলিমদের আলাদা একটা গ্রুপ, বৌদ্ধদের আলাদা একটা গ্রুপ, খ্রিস্টানদের আলাদা একটা গ্রুপ। এই আলাদা আলাদা গ্রুপে আমি তাদেরকে সাবডিভাইডেড করে নিতাম। ঠিক আছে, দেখেন আমার এখানে পপুলেশন ছিল, আমার কমিউনিটি বা আপনার কমিউনিটি, সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধরনের রিলিজনের মানুষ ছিল। ঠিক আছে, হেটেরোজেনাস গ্রুপ অফ পপুলেশন, এই হেটেরোজেনাস গ্রুপ অফ পপুলেশনকে আমি কি করলাম? এই হেটেরোজেনাস গ্রুপ অফ পপুলেশনকে আমি হোমোজেনাস গ্রুপ অফ পপুলেশনে ডিভাইড করে নিলাম, ছোট ছোট স্ট্র্যাটাতে ভাগ করে নিলাম। শুধু হিন্দু, শুধু মুসলিম, শুধু বৌদ্ধ, শুধু খ্রিস্টান। এরপর আমি যে ত্রাণ নিয়ে গেছিলাম সেটা 4 ভাগে ভাগ করে এদের সবার ভিতরে দিয়ে দিলাম লটারির মাধ্যমে। এখানে কিন্তু আর কোনো ধরনের এথিক্যাল কোশ্চেন উঠবে না। তাহলে হেটেরোজেনাস গ্রুপ অফ পপুলেশনকে যদি বা হেটেরোজেনাস গ্রুপ অফ পপুলেশনের ভিতরে যদি আমি স্যাম্পলিং করতে চাই তাহলে আমার কি করতে হবে? সেখান থেকে হোমোজেনাস গ্রুপে ভাগ করে নিতে হবে, ছোট ছোট স্ট্র্যাটাতে ভাগ করে নিতে হবে। ঠিক আছে, স্ট্র্যাটাতে ভাগ করে নিলাম, এই স্ট্র্যাটার ভিতরে আমি তখন লটারি করব। ঠিক আছে, সেটা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে করতে পারি, স্ট্র্যাটিফাইড এর মাধ্যমে করতে পারি। ঠিক আছে, সে লটারি করব, লটারি করে না সিম্পল র্যান্ডম স্যাম্পলিং অথবা সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমেও এদের ভিতরে আমি লটারি করে জিনিসপত্র বা ত্রাণ সহায়তা দিয়ে দিতে পারি। কথা বুঝতে পারছেন? এটাকে বলা হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। তাহলে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং আমরা করতেছি হেটেরোজেনাস গ্রুপ অফ পপুলেশনের ভিতরে। ঠিক আছে, আর এটা হচ্ছে সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিং। সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিং কি? একটা রেগুলার ইন্টারভালে, জাস্ট এই শব্দটা মনে রাখবেন, একটা রেগুলার ইন্টারভাল। মনে করেন যে আপনি রোগী দেখতেছেন, আপনার চেম্বারে 60টা রোগী আছে, কিন্তু আপনি 20টার বেশি দেখেন না। কথা বুঝতে পারছেন? 20টার বেশি দেখেন না। হ্যাঁ, এখন কিভাবে আপনি এই 20টা রোগী সিলেক্ট করবেন? 60 জনের ভিতরে আপনি সবাইকে লাইনে দাঁড় করাই দিলেন। ঠিক আছে, আপনি 20টার বেশি দেখবেন না, আপনার সিরিয়াল আছে 60 জন, তাহলে আপনি 60 ভাগ 20 করে দেন, আপনার ইন্টারভাল চলে আসবে 3। আপনি যদি 3 ইন্টারভালে দেখেন তাহলে কিন্তু আপনার 20টা রোগী দেখা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? ওকে, তাহলে আপনি কি করলেন? 3 ইন্টারভালে রোগী দেখবেন। তাহলে প্রথম কোন রোগীটাকে দেখবেন? প্রথম কোন রোগীটা, এটা কিভাবে সিলেক্ট করবেন? প্রথম এই যে লাইনে 60 জন দাঁড়ায় আছে, প্রথম 3 জনের ভিতরে আপনি লটারি করবেন। ঠিক আছে, প্রথম 1 2 3 প্রথম 3 জনের ভিতরে লটারি করে যার নাম উঠবে, মনে করেন যে 2 নম্বরে নাম উঠলো, তাহলে আপনি কি করলেন? 2 নম্বর যে লাইনে রোগী ছিল সেটাকে দেখলেন, 5 নম্বরকে দেখলেন, 8 নম্বরকে দেখলেন, 11 নম্বরকে দেখলেন। এভাবে 3 ইন্টারভাল, একটা রেগুলার ইন্টারভালে আপনি কি করলেন? রোগীগুলোকে দেখলেন। এটাকে বলা হচ্ছে কি? সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিং। ঠিক আছে, মনে করেন যে আপনার চেম্বারের সামনে 60 জন রোগী আছে। ঠিক আছে, আপনি 20 জনের বেশি রোগী দেখবেন না, তাহলে আপনি কি করতে হবে? 60 ভাগ 20 মানে 3 ইন্টারভালে রোগীটাকে আপনি দেখবেন। ঠিক আছে, তো 3 ইন্টারভাল, 3 জন অন্তর অন্তর, তাহলে প্রথম কোন রোগীটাকে দেখবেন? প্রথম 3 জনের ভিতরে একটা লটারি করে যার নাম আসবে, মনে করেন যে 2 নম্বর যে ছিল তার নাম আসছে, আপনি 2 নম্বর দেখলেন, 5 নম্বর দেখলেন, 8 নম্বর দেখলেন, এরপরে আপনি 11 নম্বর, 14 নম্বর, 17 নম্বর, এভাবে রোগীগুলো দেখলেন। 3 ইন্টারভাল, একটা রেগুলার ইন্টারভালে আপনি রোগীগুলো দেখতেছেন, সেটা যে কোনো ইন্টারভাল হতে পারে। এটাকে বলা হচ্ছে সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেম ওয়াইজ দেখতেছেন। একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, আসলে কে রোগী অরিজিনাল রোগী, কে অরিজিনাল রোগী না সেটা কিন্তু আপনি খেয়াল করেন, আপনি একটা রেগুলার সিস্টেমিক ওয়েতে দেখে যাচ্ছেন। এই কারণে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল যেটা থাকে সেটা লেস হয়। ঠিক আছে, বা স্যাম্পলিংটা লেস রিপ্রেজেন্টেটিভ হয়, ডিসঅ্যাডভান্টেজ। ওকে, তাহলে আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিং করলাম। হ্যাঁ, এরপর আসেন ক্লাস্টার স্যাম্পলিং। ক্লাস্টার স্যাম্পলিংটা কিছুই না, ক্লাস্টার স্যাম্পলিং হচ্ছে টোটাল পপুলেশনকে আমি ছোট ছোট ক্লাস্টারে ভাগ করে নেব। ঠিক আছে, আমরা স্ট্র্যাটিফাইডে যেটা করছি সেটা হচ্ছে হেটেরোজেনাস পপুলেশনকে ছোট ছোট হোমোজেনাস স্ট্র্যাটাতে ভাগ করে নিয়েছি, এরপরে ওই হোমোজেনাস স্ট্র্যাটার ভিতরে আমরা লটারি করে স্যাম্পল কালেক্ট করছি। কথা বুঝতে পারছেন? এখন ক্লাস্টার স্যাম্পলিং যেটা, ক্লাস্টার স্যাম্পলিং এর যে ব্যাপারটা, সেটা হচ্ছে টোটাল পপুলেশনকে আমরা ছোট ছোট ক্লাস্টারে ভাগ করে নেব। ঠিক আছে, ছোট ছোট ক্লাস্টারে। আপনাকে বলো যে বাংলাদেশে যত গার্মেন্ট সরকার আছে তাদের হেলথ স্ট্যাটাস আপনাকে চেক করতে হবে। তাহলে গার্মেন্ট সরকার বাংলাদেশে কতজন আছে? বাংলাদেশে গার্মেন্ট সরকার কতজন আছে? বাংলাদেশে গার্মেন্ট সরকার অনেক আছে, হাজার হাজার লাখ লাখ গার্মেন্ট সরকার আছে। তাহলে এদের আপনি সহজে কোথায় পাবেন? এদের কিন্তু আপনি সহজে গার্মেন্টস ফ্যাক্টরিতে পাবেন, মানে প্রত্যেকটা গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু আপনার কি গার্মেন্টস ওয়ার্কারদের ক্লাস্টার। ঠিক আছে, আপনাকে বলা হলো যে বাংলাদেশের যত স্কুল গোয়িং স্টুডেন্ট আছে, মানে ক্লাস 1 to 11 বা 1 to 10 স্কুল গোয়িং স্টুডেন্ট আছে, তাদের হেলথ স্ট্যাটাস আপনাকে দেখতে হবে। তাহলে এই স্কুল গোয়িং স্টুডেন্ট আপনি কোথায় পাবেন? বিভিন্ন স্কুলে পাবেন, তাই না? বা ঢাকা শহরে যত স্কুল গোয়িং স্টুডেন্ট আছে তাদের হেলথ স্ট্যাটাস আপনাকে দেখতে হবে। তাহলে এই স্কুল গোয়িং স্টুডেন্টটা আপনি কোথায় পাবেন? এটা স্কুলে পাবেন। তাহলে প্রতিটা স্কুল কিন্তু এক একটা ক্লাস্টার বা
প্রত্যেকটা স্কুল কিন্তু আপনার পপুলেশনকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? তাহলে এখানে আপনার পপুলেশনকে যারা রিপ্রেজেন্ট করে সেটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল না, কে করে? প্রতিষ্ঠান। কি করে? স্কুল করে। কোনো ন্যাশনাল গ্রুপ হতে পারে, কোনো উপজেলা হতে পারে, তারপরে হসপিটাল হতে পারে, থানা হতে পারে, স্কুল হতে পারে, কলেজ হতে পারে। কথা বুঝতে পারছেন? তাহলে ক্লাস্টার স্যাম্পলিং যেটা আমরা টোটাল পপুলেশনকে ছোট ছোট ক্লাস্টারে ভাগ করে নিই, এই ক্লাস্টারে ভাগ করা হয় প্রতিষ্ঠানের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? প্রতিষ্ঠানের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? ওকে, ক্লাস্টার স্যাম্পলিং দেখেন, ক্লাস্টার স্যাম্পলিং 2 নম্বর পয়েন্ট ক্লাস্টার মেবি ন্যাশনাল গ্রুপ, স্কুল, ভিলেজ, ফ্যাক্টরি, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে ছোট ছোট ক্লাস্টারে আমরা ভাগ করে নিই, ঠিক আছে? আর 3 নম্বর পয়েন্ট দেখেন, ক্লাস্টার ইন্ডিভিজুয়াল না, বা এখানে ইন্ডিভিজুয়াল কিন্তু রিপ্রেজেন্ট ইউনিট হিসেবে কাজ করে না, কাজ করে প্রতিষ্ঠান, ঠিক আছে? 2 এবং 3 নম্বর পয়েন্ট একটু দেখেন। তাহলে দেখেন আপনাকে বলা হয় যে বাংলাদেশের যত গার্মেন্টস সরকার আছে তাদের হেলথ স্ট্যাটাস আপনাকে দেখতে হবে। গার্মেন্টস সরকার বাংলাদেশে কত আছে? গার্মেন্টস সরকার হচ্ছে অনেকগুলো আছে। আপনি কি করলেন, ঢাকা শহরে বা বাংলাদেশে যতগুলো গার্মেন্টস ফ্যাক্টরি আছে সেগুলো গার্মেন্টস ফ্যাক্টরির ভিতরে আপনি লটারি করলেন, লটারি করে কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরি আপনি সিলেক্ট করে নিলেন। এই গার্মেন্টস ফ্যাক্টরি সিলেক্ট করে এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে গেলেন, তার মানে মনে করেন যে 5000 গার্মেন্টস ফ্যাক্টরি ছিল, হ্যাঁ 5000 গার্মেন্টস ফ্যাক্টরির ভিতরে আপনি কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরি সিলেক্ট করে নিচ্ছেন লটারির মাধ্যমে। এখানেও কিন্তু লটারি, কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরি সিলেক্ট করে নিচ্ছেন, এইসব গার্মেন্টস ফ্যাক্টরিতে গেলেন এবং এখানে যে ওয়ার্কারগুলো ছিল তাদের হেলথ স্ট্যাটাস দেখলেন। প্রতিটা গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু আপনার হচ্ছে পপুলেশন যেটা গার্মেন্টস ওয়ার্কার তাদের রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? তাহলে এটাকে বলা হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। হ্যাঁ, এবার আসেন মাল্টি স্টেজ স্যাম্পলিং। মাল্টি স্টেজ স্যাম্পলিং এর আরেকটা নাম হচ্ছে এরিয়া স্যাম্পলিং। আপনাকে বলা হলো যে বাংলাদেশে যত আন্ডার 5 চিলড্রেন আছে, বাংলাদেশের কথা বলছে, যত আন্ডার 5 চিলড্রেন আছে তাদের হেলথ স্ট্যাটাস দেখতে হবে। তাহলে বাংলাদেশে আন্ডার 5 চিলড্রেন কতজন আছে? মিনিমাম 3 কোটি আছে। তাদের হেলথ স্ট্যাটাস আপনি কিভাবে দেখবেন? সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করে দেখা পসিবল? সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করে দেখা কিন্তু পসিবল না। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর পূর্ব শর্ত ছিল কি? তাদের স্মল হোমোজেনাস গ্রুপ অফ পপুলেশন হতে হবে। আর এখানে টোটাল বাংলাদেশের কথা বলছে, আন্ডার 5 যত চিলড্রেন আছে তাদের হেলথ স্ট্যাটাস দেখতে হবে। তাহলে বাংলাদেশে আন্ডার 5 চিলড্রেন 3 কোটি আন্ডার 5 চিলড্রেন, এদের হেলথ স্ট্যাটাস আপনি কিভাবে দেখবেন? এটা কিন্তু লার্জ পপুলেশন, ওয়াইডলি ডিসপার্স পপুলেশন। এই লার্জ এবং ওয়াইডলি ডিসপার্স পপুলেশন ক্ষেত্রে আমরা যে স্যাম্পলিংটা করি সেই স্যাম্পলিংটার নাম হচ্ছে এরিয়া স্যাম্পলিং। স্যাম্পলিংটার নাম কি? এরিয়া স্যাম্পলিং। তাহলে এরিয়া স্যাম্পলিং, মাল্টি স্টেজ স্যাম্পলিং, আরেকটা নাম হচ্ছে এরিয়া স্যাম্পলিং। লার্জ পপুলেশন, ওয়াইডলি ডিসপার্স পপুলেশন, এদের ক্ষেত্রে আমরা যে স্যাম্পলিংটা করি সেই স্যাম্পলিংটার নাম হচ্ছে এরিয়া স্যাম্পলিং, ঠিক আছে? লার্জ পপুলেশন, ওয়াইডলি ডিসপার্স পপুলেশন। তাহলে এখানে কি করতে হবে? বাংলাদেশ যেটা ছিল সেই বাংলাদেশকে আপনার এরিয়ার উপর ডিপেন্ড করে ডিভাইড করতে হবে। মনে করেন যে বাংলাদেশের যে 8টা বিভাগ, প্রথমে ডিভিশনে ডিভাইড করলেন কয়েকটা বিভাগে, এই বিভাগের ভিতর থেকে কয়েকটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেন, সেখান থেকে কয়েকটা উপজেলা সিলেক্ট করলেন, সেখান থেকে কিছু ইউনিয়ন, দেন ভিলেজ, ওয়ার্ড, দেন ভিলেজ, ঠিক আছে? এই যে ভিলেজ, মনে করেন যে 20,000 গ্রাম আপনি সিলেক্ট করলেন, এই 20,000 গ্রাম হচ্ছে আপনার এখন টার্গেট এরিয়া, ঠিক আছে? এই 20,000 গ্রামে যে আপনি কি করলেন, যে স্যাম্পলটা কালেক্ট করা ছিল, যে স্টাডিটা করা ছিল সেই স্টাডিটা করে আসলেন। তাহলে বাংলাদেশকে প্রথমে এরিয়াতে ডিভাইডেড করে নিলেন, ঠিক আছে? এটাকে বলা হয় স্টেজ বাই স্টেজ করা বা মাল্টি স্টেজ স্যাম্পলিং। ফার্স্ট স্টেজে ডিভিশন, সেকেন্ড স্টেজে ডিস্ট্রিক্ট, উপজেলা, দেন এভাবে ধীরে 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 ভিলেজ পর্যন্ত 20,000 এরকম গ্রাম সিলেক্ট করে আপনি প্রতিটা গ্রামে গেলেন এবং আপনার ডিজাইড যে স্টাডি সেটা করে আসলেন, ঠিক আছে? তাহলে লার্জ পপুলেশন, ওয়াইডলি ডিসপার্স পপুলেশন, এদের ক্ষেত্রে আমরা করতেছি মাল্টি স্টেজ স্যাম্পলিং। আর এখানে যে স্টেজিং, এই এরিয়ার স্টেজিং কিন্তু আমরা ঘরে বসেই করতে পারি, ঠিক আছে? এরিয়ার স্টেজিং আমরা কিন্তু ঘরে বসেই করতে পারি। আমি ইনফরমেশন কালেক্ট করবো সবার শেষে, ভিলেজ লেভেলে। ইনফরমেশন কখন কালেক্ট করবো? ইনফরমেশন কালেক্ট করবো কিন্তু আমি ভিলেজ লেভেলে। কথা বুঝতে পারছেন? ভিলেজ লেভেলে আমি ইনফরমেশন কালেক্ট করবো, ওকে? তাহলে হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পলিং। এরপর আসেন মাল্টি ফেজ স্যাম্পলিং, যেটা ফেজ বাই ফেজ করে আমরা, ঠিক আছে? বেসড অন ক্যারেক্টারিস্টিক অফ পপুলেশন, ঠিক আছে? বেসড অন ক্যারেক্টারিস্টিক অফ পপুলেশন বা ফিচার অফ দ্য সাবজেক্ট, এটাকে বলা হচ্ছে কি? মাল্টি ফেজ স্যাম্পলিং, ওকে? ফেজ বাই ফেজ করে, মাল্টি স্টেজ আমরা স্টেজ বাই স্টেজ করে এর উপর ডিপেন্ড করে মাল্টি ফেজ এটা আমরা করি বেসড অন ক্যারেক্টারিস্টিক অফ দ্য পপুলেশন, ফেজ বাই ফেজ। মনে করেন যে আপনাকে বলা হলো যে এই ঢাকা শহরে, বা ঢাকা শহর না, একটা এরিয়া দিয়ে দিল, এই শাহবাগ অঞ্চলে আপনার টিবি রোগী কতজন আছে, কারণ শাহবাগ অঞ্চলে কতজন টিবি রোগী আছে সেটা আপনাকে ডায়াগনোসিস করতে হবে। কিভাবে বের করবেন? কোন স্যাম্পলিং করলে আপনি সহজে বের করতে পারবেন জিনিসটা? শাহবাগ অঞ্চলে কতজন টিবি রোগী আছে এটা বের করার জন্য তাহলে একটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক বা সাবজেক্টের ফিচার কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে টিবি রোগী। তাহলে টিবি রোগীর কি থাকে? টিবি রোগী থাকে দীর্ঘদিন ধরে কাশি থাকে, 3 সপ্তাহের বেশি, কাশির সাথে রক্ত আসতে পারে, ওজন কমে যায়, আর কি সন্ধ্যা সন্ধ্যায় জ্বর আসে, তাই না? এখন আপনি কি করলেন? এখন আপনি শাহবাগ থেকে একটা মাইক নিলেন, একটা রিক্সা নিলেন, মাইক ভাড়া করলেন, মাইক ভাড়া করে আপনি মাইকিং করতে গেলেন যে ভাই সব আপনার এই অঞ্চল শাহবাগ থেকে শুরু করে হাতিপুল দিয়ে এই ভূতের গলিটলে আছে, এদিক দিয়ে আপনি হচ্ছে মাইকিং করতে লাগলেন যে ভাই সব আপনাদের ভিতরে যারা 3 সপ্তাহের অধিক কাশি, ধীরে ধীরে ওজন কমে যাচ্ছে, কাশির সাথে রক্ত আসছে এবং সন্ধ্যায় সন্ধ্যায় জ্বর আসে, তারা সবাই সৌরাদ্দি উদ্যানে আসেন, আপনাদের সকলকে ফ্রি, কি ফ্রি, ফ্রি শব্দটা 2 বার বলতে হবে। এরপরে কিছু বলেন না বলেন কোনো অসুবিধা নাই, কারণ এই ফিচারগুলো যাদের আছে তারা ফ্রি চিকিৎসা নিতে আসবেন সৌরাদ্দি উদ্যানে। কথা বুঝতে পারছেন? তাহলে একটা সাবজেক্টের ক্যারেক্টারিস্টিক বা ফিচার আপনাকে দিয়ে দিয়েছে, এই ফিচারের উপরে ডিপেন্ড করে আপনি তাদেরকে চুজ করবেন, ঠিক আছে? তারা আসলে যখন সৌরাদ্দি উদ্যানে ক্লিনিক্যাল ফিচারের উপর ডিপেন্ড করে যখন আসলো, মনে করেন যে 40,000 এই ধরনের যাদের ফিচার ছিল, সন্ধ্যা সন্ধ্যা জ্বর আসে, কাশি, তারপর ওজন কমে যাচ্ছে, হ্যাঁ, কাশির সাথে রক্ত, 40,000 আসলে এদের আপনি একটা নন স্পেস টেস্ট করতে দিলেন, ইয়ে স্যার, এই নন স্পেস টেস্ট করে আপনি 15,000 পাইলেন। এই 15,000 ভিতরে আপনি আবার এক্সরে করতে দিলেন, এক্সরেতে যাদের ফিচার ছিল এরকম 10,000 পাইলেন। এরপর তাদের কপ পরীক্ষা করতে দিলেন, 8,000 পাইলেন। এরপরে জিন এক্সপার্ট করতে দিলেন, গোল্ড স্ট্যান্ডার্ড একটা টেস্ট, সেখান থেকে 5,000 টিবি রোগী ছিল, সেটা আপনি ডায়াগনোসিস করে ফেলেন। এটা ফেজ বাই ফেজ করলাম বেসড অন ক্লিনিক্যাল ফিচার অফ দ্য সাবজেক্ট, ঠিক আছে? ফেজ বাই ফেজ করলাম, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে মাল্টি ফেজ স্যাম্পলিং, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কি? মাল্টি ফেজ স্যাম্পলিং।
কথা বুঝতে পারছেন? এখানে কিন্তু প্রত্যেকটা ফেজে আমি ইনফরমেশন কালেক্ট করছি, প্রত্যেকটা ফেজে কিন্তু আমি ইনফরমেশন কালেক্ট করছি। মাল্টি স্টেজে কি করছিলাম, ঘরে বসে স্টেজিং করছিলাম, লাস্টে যে ইনফরমেশন কালেক্ট করছিলাম, ঠিক আছে? ওকে, এখানে কিন্তু প্রত্যেকটা ফেজে আমি ইনফরমেশন কালেক্ট করছি। এই ছিল আপনাদের স্যাম্পলিং টেকনিক। আশা করি স্যাম্পলিং টেকনিকের জন্য কোনো কষ্ট হবে না। স্যাম্পলিং ফ্রেম ইজ নিডেড ফর, আচ্ছা স্যাম্পলিং ফ্রেম মানে লিস্ট অফ সোর্স লিস্ট আর কি, লিস্ট অফ স্টাডি এলিমেন্ট সবার জন্য লাগে। আমরা মাল্টি ফেজে কিন্তু স্যাম্পলিং ফ্রেম ইউজ করিনি। যাই হোক, নন র্যান্ডম স্যাম্পলিং এর জাস্ট নামগুলো একটু দেখবেন, ঠিক আছে? আপনাদের আর বেশি কিছু লাগবে না, নামগুলো। ওকে, স্টাডি ডিজাইনে আমরা ঢুকবো। স্টাডি ডিজাইনে ঢোকার আগে আমি একটু আপনাদের স্নোবল স্যাম্পলিংটা বলে নিই, ঠিক আছে? স্নোবল স্যাম্পলিং এটা কি, আচ্ছা নন র্যান্ডম স্যাম্পলিং এর জাস্ট নামগুলো দেখতে বলছি, আর এবারে স্নোবল স্যাম্পলিং দেখতে বলবো। স্নোবল স্যাম্পলিং কাদের ক্ষেত্রে করা হয়, স্নোবলের কনসেপ্টটা কি এটা একটু বলি। স্নোবলের কনসেপ্টটা হচ্ছে পাহাড়ের উপর থেকে যখন একটা বরফ টুকরা পড়ে, বরফ টুকরা যখন ঘুরতে 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 উপত্যকায় চলে আসে, তখন কিন্তু ছোট বলটা বড় হয়ে যায়। মানে ইনিশিয়ালি স্মলার থাকে, দেন ধীরে 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 কি হয়, বিগার হয়। ইনিশিয়ালি স্মলার থাকে, ধীরে 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 কি হয়, বিগার হয়, ঠিক আছে? এই হচ্ছে স্নোবলের কনসেপ্ট। স্নোবল স্যাম্পলিং ব্যাপারটা হচ্ছে এরকমই, ইনিশিয়ালি ছোট থাকে, ধীরে 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 বড় হয়। যে স্যাম্পলগুলো সাধারণত আপনি খুঁজে পাবেন না, সেটা আমরা স্নোবল স্যাম্পলিং এর মাধ্যমে কালেক্ট করে থাকি, ঠিক আছে? আপনাকে বলা হলো যে ঢাকা শহরে যত ইয়াবাখোর আছে তাদের হেলথ স্ট্যাটাস আপনাকে দেখতে হবে। এখন ঢাকা শহরে কত ইয়াবাখোর আছে, তাদের হেলথ স্ট্যাটাস আমি কিভাবে দেখবো? আপনি যদি আমার জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কি ইয়াবা খান, আমি কি স্বীকার করবো? এটা কিন্তু কেউই স্বীকার করবে না। কথা বুঝতে পারছেন? তাহলে এই যে রেয়ার স্যাম্পল, এই রেয়ার স্যাম্পলটা আপনি কিভাবে কালেক্ট করবেন? যে টেকনিকে কালেক্ট করবেন সেটা হচ্ছে স্নোবল স্যাম্পলিং, ঠিক আছে? তো স্নোবল স্যাম্পলিং এখন আপনাদের বন্ধুদের ভিতরে এরকম অনেকেই আছে, খাই না কিন্তু ওই লাইনে একটু যোগাযোগ আছে। তো আপনি এরকম একটা বন্ধুকে বললাম যে বন্ধু এরকম একটা স্টাডি পারপাজে আমার কিন্তু কয়েকটা এরকম খোর লাগবে, ঠিক আছে? ভালো কথা। এখন আপনি ওই বন্ধু বললেন যে এরকম তো আমার ওরকম পরিচিত নাই, তো ছোটবেলায় একজন ছিল, ও এখন খাই কিনা জানি না, নাম্বার নিয়ে দেখতে হবে। আপনি ফোন নাম্বারটা নিলেন, ফোন নাম্বার নিয়ে আপনি ফোন দিলেন ওরা, যে ভাই সালাম কালাম দিলেন, যে ভাই আপনি ভালো মানুষ সেটা আমি জানি, এরকম আমার বন্ধুর কাছ থেকে নাম্বার নিলাম, তো আপনি খান কিনা? খান? ও তো খান মানে কি খাই না, মানে এরকম আমার কাছে ছিল, আপনি যদি খান অসুবিধা নাই, আমি ফ্রি দিতে পারবো। ও তো একটু ভাবতাম না, কি বলেন আপনি ডাক্তার মানুষ, উল্টা উল্টা কথা বলেন। তাহলে আপনি বলেন যে ভাই অসুবিধা নেই, আপনি নাম্বারটা একটু সেভ করে রাখেন, আপনার যদি দরকার হয় আমার ফোন দিন, আমার কাছে আছে, ফ্রি দিব, অসুবিধা নেই। তো বেচারা ফোন কেটে দিব, নাম্বার কিন্তু সেভ করে রাখছে। মানুষের কখন কি হয়, টাকা পয়সার ব্যাপার তো সবসময় সেম থাকে না। কিছুদিন পর হঠাৎ করে আপনাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে হচ্ছে ডাক্তার সাহেব কেমন আছেন? ফোন দিয়েছিলেন ওই দিন, চিনতে পারছেন কিনা? আপনি ফোন দিয়েছিলেন একটা কারণে, আমি তো খাই না এগুলো, কিন্তু কি মনে হলো যে আপনি ফোন দিলেন, জিনিসটা কিরকম একটু দেখি, আছে নাকি? আপনি তো ওই অপেক্ষায় করতেছেন, তাহলে আসে, চলে আসেন। আসছে, আপনি খুব আদর আপ্যায়ন, খুব যত্ন, হসপিটালিটি যেটাকে বলে, করছেন, করে ওরা খাওয়াইছেন। সকালবেলা আবার গাড়িতে উঠাই দিয়েছেন বাসায় যাওয়ার জন্য, খুব আপ্যায়ন করছেন। ও বেচারা খুব অবাক হয়েছে, সাথে ইমোশনাল হয়ে গেছে যে আজ পর্যন্ত কেউ তো এত সম্মান দেয়নি আমাকে, ডাক্তার ফ্রি ইয়াবা খাওয়াচ্ছে, সাথে আবার আদর আপ্যায়নও করতেছে, প্লিজড হয়েছে আপনার প্রতি। তো ও মাঝে মাঝে আপনার কাছে আসা শুরু করছে, আপনি দিচ্ছেন ইয়াবা খাচ্ছেন। হঠাৎ করে একদিন বলে ডাক্তার সাহেব তো এরকম তো খাই, তো একা একা খাই, ফিল আসে না, আমার এরকম ভাই ব্রাদার আছে, ওদের সাথে খাইলে একটু ভালো লাগতো, একটু ফিল হইতো, তো সাপ্লাই আছে নাকি? আপনার দরকার স্যাম্পল, আপনি তো ওই টার্গেটই আছেন যে কবে আর 5 জনকে ধরে নিয়ে আসবে। আপনি বললেন হ্যাঁ আছে, নিয়ে আসেন। ও করছে কি আর 5 জন নিয়ে আসছে, এভাবে খাইতে খাইতে ওই 5 জন আরো 10 জনকে নিয়ে আসছে, এবার আনতে 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 50 জন যখনই স্যাম্পল হয়ে গেছে আপনার, তখনই ইয়াবা সাপ্লাই বন্ধ। এই যে 50 জন ইয়াবা করে আপনি চিনে গেলেন, এখন এদের উপর আপনার ডিজাইন স্টাডি বা যে ইনফরমেশন দরকার ছিল সেটা কালেক্ট করেন। এই যে টেকনিক ফলো করলেন, ইনিশিয়ালি স্মলার দেন বিগার, এটাকে বলা হচ্ছে স্নোবল স্যাম্পলিং, ঠিক আছে? ওকে, তাহলে স্যাম্পলিং থেকে কিন্তু আমরা কোশ্চেন পাবো, এসবিআই পেতে পারি, এমসিকিউ পেতে পারি। সার্জারিতে এসবিআই আসছিল একবার, ঠিক আছে? তারপরে গাইনিতে তো কোশ্চেন দেখালাম, পিডিয়াট্রিক্সেও আসে কোশ্চেন, এগুলো অন্যান্য ফ্যাকাল্টিতেও আসে, ঠিক আছে? তো ঠিক আছে, স্যাম্পলিং থেকে এতটুকু আমরা করবো। এরপর চলে আসেন 28 নাম্বার পেজে স্টাডি ডিজাইন আমরা করবো, ঠিক আছে? তো আপনার সেটা 28 নম্বর পেজে আসেন, আমরা ভ্যালিডিটি এবং রিলেভেন্টি বা স্টাডি ডিজাইন নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো। খুব ইম্পর্টেন্ট, স্টাডি ডিজাইন থেকে আপনারা একটা বা দুটো কোশ্চেন পাবেন এখান থেকে, ঠিক আছে? আমরা শুরু করি স্টাডি ডিজাইন। স্টাডি ডিজাইন হচ্ছে আপনাকে ভ্যালিড এবং রিলায়েবল ডাটা কালেকশন করতে হবে, এটা হচ্ছে স্টাডি ডিজাইনের মূল কথা, ঠিক আছে? তাহলে সাইন্টিফিক অ্যান্ড এথিক্যাল মেথড, অবশ্যই সাইন্টিফিক অ্যান্ড এথিক্যাল ওয়েতে আপনাকে ভ্যালিড এবং রিলায়েবল এই দুইটা টার্ম একটু মনে রাখবেন, ডাটা কালেকশন করবেন, এটাকে বলা হচ্ছে স্টাডি ডিজাইন। হ্যাঁ, সাইন্টিফিক মেথডে, এথিক্যাল মেথডে ভ্যালিড এবং রিলায়েবল। ভ্যালিড মানে হচ্ছে সত্যকে সত্য বলা, আর রিলায়েবল জিনিসটা হচ্ছে রিপিটেড মেজারমেন্টে সেম ডাটা পাওয়া, ঠিক আছে? রিপিটেড মেজারমেন্টে সেম ডাটা পাওয়া, এটা হচ্ছে ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি। দেখেন এখানে 3টা ডাটা সেটের কথা দেওয়া আছে, এটা হচ্ছে ফুটবলার সুয়ারেজ, এর বিপি মনে করেন যে 130 থাকে, ঠিক আছে? এখানে 3টা ডাটা সেট দেওয়া আছে, ডাটা সেট 1 2 3। 1 দেখেন 98 99 100, ঠিক আছে? ডাটা সেট 1 মানে সুয়ারেজের বিপি সে মেজার করছে একজন, ঠিক আছে? এখানে সে পাইছে 98 99 100, কিন্তু সুয়ারেজের অ্যাকচুয়ালি বিপি হচ্ছে 130, এটা হচ্ছে ফ্যাক্ট। সুয়ারেজের অ্যাকচুয়াল বিপি 130, এটা হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে? ওকে, কিন্তু একজন মেজার করছে করে 98 99 100 পাইছে, এটা কিন্তু সুয়ারেজের বিপির সাথে মেলে না, ঠিক আছে?
কিন্তু রিপিটেড মেজারমেন্টে কাছাকাছি ভ্যালু পাইছে, তাহলে রিপিটেড মেজারমেন্টে যদি কাছাকাছি ভ্যালু পাওয়া যায় সেটাকে আমরা বলি রিলায়েবল, ঠিক আছে। বাট শোয়ার যে বিপি সমান বিপি কিন্তু সে পায়নি, মানে দ্যাট ডাটা ইজ নট ক্লোজ টু দ্য ফ্যাক্ট, এই জন্য এটা ভ্যালিড না। কথা বলছেন। আরেকটা ডাটা সেট দেখেন, এখানে একজন বিপি রেকর্ড করছে 129, 30, 32, এ কিন্তু শোয়ারেজের বিপির সমান বা কাছাকাছি বিপি পাইছে এবং রিপিটেড মেজারমেন্টে সেম ভ্যালু পাইছে, তার মানে এটা রিলায়েবল প্লাস ভ্যালিড। মানে ভ্যালিড হতে হলে জিনিসটা ক্লোজ টু দ্য ফ্যাক্ট, সত্যের কাছাকাছি হতে হবে। আর 2 নম্বর কথা হচ্ছে রিলায়েবল হতে হলে ডাটাটাকে রিপিটেড মেজারমেন্টে সেম ভ্যালু পেতে হবে, এটা হচ্ছে রিলায়েবল। মনে করেন যে আপনার একটা বন্ধু সবসময় মিথ্যা কথা বলে, সে সবসময় মিথ্যা বলে, ঘটনা যাই ঘটুক সে মিথ্যা কথা বলবে, এই যে সে সবসময় মিথ্যা কথা বলে, তার মানে এটা কিন্তু রিলায়েবল বাট ভ্যালিড না। সে মিথ্যা বলে এই কারণে ভ্যালিড না, বাট সবসময় বলে এই কারণে রিলায়েবল। কথা বুঝতে পারছেন? আরেকটা বন্ধু আছে যে সবসময় সত্য কথা বলে, ঠিক আছে, সবসময় সত্য কথা বলে, তার মানে সব সময় বলে এই কারণে রিলায়েবল, সত্য মানে ক্লোজ টু দ্য ফ্যাক্ট এই কারণে কি ভ্যালিড। কথা বুঝছেন? ডাটা সেট 3 দেখেন, একজন সে বিপি রেকর্ড করছে এক এক সময় এক এক রকম, ঠিক আছে, আবার সেটা শোয়ারেজের বিপির সাথে মিলেও না, ডাটা ফ্যাক্টের কাছাকাছিও না, তার মানে এটা ভ্যালিডও না রিলায়েবলও না। এই হচ্ছে ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি, ঠিক আছে। এই ভ্যালিড এবং রিলায়েবল আমরা স্টাডি ডিজাইন করতে হলে এথিক্যাল মেথড অনুসরণ করে সায়েন্টিফিক ওয়েতে আমরা কি করবো, ভ্যালিড এবং রিলায়েবল ডাটা কালেকশন করবো, ঠিক আছে, তবে আমরা একটা স্টাডি ডিজাইন করতে পারবো, ঠিক আছে। এর কনসেপ্ট হচ্ছে এটা। আচ্ছা, টেম্পোরালিটি একটু রিডিং দিয়েন, আর কিছু না। এখন আসেন প্রসপেক্টিভ রেট্রোস্পেক্টিভ 29 নম্বর পেজে। আগে প্রসপেক্টিভ দেওয়া আছে আপনার শীটে, প্রসপেক্টিভ আর রেট্রোস্পেক্টিভ দিয়ে শুরু করি। হ্যাঁ, রেট্রোস্পেক্টিভ দেখেন, আমি একটু আলাদা এক্সাম্পল দিই এখানে। মনে করেন যে আপনি একজন কার্ডিওলজিস্ট, ঠিক আছে, আপনি একজন কার্ডিওলজিস্ট, তাহলে কার্ডিওলজিস্ট আপনার কাছে হার্টের রোগী আসে, মনে করেন যে এমআই নিয়ে আসে, আপনার কাছে এমআই নিয়ে আসছে, কার্ডিওলজিস্ট আপনার কাছে এমআই নিয়ে আসছে। তো এমআই নিয়ে যদি একটা রোগী আপনার চেম্বারে ঢোকে বা এরকম হার্টে বুকে ব্যথা নিয়ে যদি আপনি রোগী একটা ঢোকে, তাহলে আপনি কি করবেন? রোগী আগে হিস্ট্রি নেবেন, তাই না? আপনার চেম্বারে আসছে, হিস্ট্রি নেবেন যে কিভাবে হলো, কতদিন ধরে সমস্যা, হিস্ট্রি নিতে নিতে জানতে পারলেন সে দীর্ঘদিন যাবত সে কি হাইপার টেনশনে ভুগতেছে, ঠিক আছে। হাইপার টেনশনের কারণ কিন্তু এমআই হতে পারে, দীর্ঘদিন ধরে সে হাইপার টেনশনে ভুগতেছে বা ওবেসিটিতে ভুগতেছে, যে কোনো একটা কিছু অসুবিধা নাই, হাইপার টেনশনে ভুগতেছে, ঠিক আছে। তাহলে আপনি তার কাছ থেকে রিপিটেড পয়েন্ট অফ টাইম হিস্ট্রি নিয়েছেন যে এই ঘটনাটা কবে থেকে শুরু হয়েছে, কতদিন থেকে শুরু হয়েছে, আপনার 1 মাস আগে কেমন ছিল, 6 মাস আগে কেমন ছিল, 1 বছর আগে কেমন ছিল, 2 বছর আগে, 3 বছর আগে কেমন ছিল পেশেন্টটা, রিপিটেড পয়েন্ট অফ টাইম তার কাছ থেকে আপনি হিস্ট্রি কালেকশন করছেন, ঠিক আছে। আপনার কাছে নিয়ে এসেছিল কি নিয়ে, আপনি একজন কার্ডিওলজিস্ট, আপনার কাছে একটা রোগ নিয়ে আসছিল, একটা কেস বা একটা ডিজিজ নিয়ে আসছিল, আপনি হিস্ট্রি নিলেন, যে হিস্ট্রিটা নিলেন সেটা অবশ্যই অতীতের হিস্ট্রি নিয়েছেন, হিস্ট্রি মানে তো অতীতের হিস্ট্রি নিয়েছেন, এবং অতীতের হিস্ট্রি আপনি বিভিন্ন সময় নিয়েছেন, যে গত বছর কেমন ছিল, তার আগের বছর কেমন ছিল, তার আগের বছর কেমন ছিল, বিভিন্ন রিপিটেড পয়েন্ট অফ টাইম আপনি হিস্ট্রিটা নিয়েছেন। এই যে রিপিটেড পয়েন্ট অফ টাইম হিস্ট্রি নিয়ে জানতে পারলেন যে সে দীর্ঘদিন যাবত হাইপারটেনসিভ, তাহলে এই যে আপনি ব্যাকওয়ার্ড লুকিং একটা স্টাডি করলেন, একটা ডাটা কালেকশন করলেন, এটাকে বলা হচ্ছে রেট্রোস্পেক্টিভ স্টাডি। এটাকে কি বলা হচ্ছে? রেট্রোস্পেক্টিভ স্টাডি, ঠিক আছে। ওকে, দেখেন রেট্রোস্পেক্টিভ স্টাডি যেটা, সেটা আউটকাম থেকে এক্সপোজারের দিকে মুভ করে, ঠিক আছে। আউটকাম থেকে, তাহলে আপনার কাছে এমআই নিয়ে আসছিল, একটা আউটকাম বা একটা কেস বা একটা ডিজিজ নিয়ে আসছিল, সেই ডিজিজের কজ কি সেটা আপনি খুঁজে বের করছেন, এটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ স্টাডি বা ব্যাকওয়ার্ড লুকিং স্টাডি। ব্যাকওয়ার্ড লুকিং স্টাডি যেটা প্রিভিয়াস ডাটার সাথে ডিল করে, কথা বুঝতে পারছেন? ব্যাকওয়ার্ড লুকিং স্টাডি প্রিভিয়াস ডাটার সাথে যেটা ডিল করে। তাই দেখেন হিস্ট্রি অফ স্মোকিং ইন লাং ক্যান্সার, আপনার কাছে মনে করেন যে একজন লাং ক্যান্সার নিয়ে রোগী আসছে, সেই লাং ক্যান্সার রোগীর কাছ থেকে আপনি হিস্ট্রি নিচ্ছেন, ব্যাপারটা রেট্রোস্পেক্টিভ মানে ব্যাকওয়ার্ড লুকিং হিস্ট্রি কালেকশন করবেন আপনি, ঠিক আছে। ওকে, রিপিটেড পয়েন্ট অফ টাইম হিস্ট্রি কালেকশন করতেছেন, লাং ক্যান্সার নিয়ে আসছে, তার কাছ থেকে আপনি হিস্ট্রি নেন, হিস্ট্রি নিয়ে জানতে পারলেন সে দীর্ঘদিন যাবত স্মোকিং করে, এই যে আপনি হিস্ট্রিটা কালেক্ট করলেন, এটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ স্টাডি, কথা বুঝতে পারছেন? ওকে, এবার আসেন প্রসপেক্টিভ স্টাডি। প্রসপেক্টিভ স্টাডি এটাকে বলে ফরওয়ার্ড লুকিং স্টাডি। এটা শুরু হয় কজে থেকে, রেট্রোস্পেক্টিভটা শুরু হয়েছিল আউটকাম থেকে, আপনি হিস্ট্রি নিয়ে কজ খুঁজে বের করছেন, আর প্রসপেক্টিভ স্টাডি এখানে একটা কজ নিয়ে আসবে, আপনি ফলো আপ দিয়ে আউটকাম পর্যন্ত নজরদারি করবেন, কথা বুঝতে পারছেন? এখন এখানে মনে করেন যে আপনি একজন এলএসএম মানে কি? এলএসএম মানে হচ্ছে লাইফস্টাইল মডিফায়ার। লাইফস্টাইল মডিফায়ার কিন্তু আমাদের ভিতরে আছে, এটা আপনারা সবাই জানেন, ইতিমধ্যে নামটা হয়তো মনে মনে পড়তেছেন, ঠিক আছে। আপনি একজন এলএসএম, লাইফস্টাইল মডিফায়ার, কারণ আপনার কাছে মনে করেন যে একটা মানুষ ওবেসিটি নিয়ে আসছে, ঠিক আছে। তো ওবেসিটি নিয়ে আসছে, আপনি বলেন কিছু করা লাগবে না, ওই যে কাকা মাওয়া আছে এগুলো খান, তারপরে আরো কি কি সব আছে এগুলো খান, ভালো হয়ে যাবে, ঠিক আছে, বা কিছু করা লাগবে না, আপনি শুধু আমার সাথে আসবেন, দেখা করবেন, চলে যাবেন, কাহিনী শেষ। তো এই যে ওবেসিটি এই লোকটা আপনার কাছে আসলো, আপনি একে দীর্ঘদিন যাবত ফলো আপ করলেন, ফলো আপ করতে করতে একটা সময় দেখা গেল তার এমআই ডেভেলপ করে গেছে, একদিন আর সে আসে না, হঠাৎ করে খোঁজ নিয়ে জানতে পারলেন সে আর নাই, সে ভার্টিক্যালি আপওয়ার্ড হয়ে গেছে। তাহলে দেখেন এই লোকটা বা এই রোগীটা আপনার কাছে কজ নিয়ে আসছিল, এক্সপোজার নিয়ে আসছিল, আপনি আউটকাম পর্যন্ত ফলো আপ করছেন, ঠিক আছে। 1 মাস পর সে কেমন ছিল দেখছেন, 6 মাস পর কেমন ছিল দেখছেন, 1 বছর পর কেমন ছিল দেখছেন, 2 বছর পর কেমন ছিল দেখছেন, 3 বছর পর আর সে নাই, ঠিক আছে। তাহলে আপনার কাছে একটা এক্সপোজার নিয়ে আসছিল, আলটিমেটলি তার একটা আউটকাম চলে আসছে এমআই, ঠিক আছে। তাহলে এই যে কজ নিয়ে আসছিল, আপনি আউটকাম পর্যন্ত ফলো আপ করছেন, এটা হলো ফরওয়ার্ড লুকিং স্টাডি বা প্রসপেক্টিভ স্টাডি। আপনি রিপিটেড পয়েন্ট অফ টাইম তাকে ফলো আপ করছেন বা তার থেকে ডাটা কালেকশন করছেন, আবার উপরে অ্যাজ এ কার্ডিওলজিস্ট আপনি কিন্তু রিপিটেড পয়েন্ট অফ টাইম তার লাইফের হিস্ট্রি আপনি কালেক্ট করছেন, ঠিক আছে। কার্ডিওলজিস্টের কাছে আসছিল এমআই নিয়ে, তার ব্যাকওয়ার্ড লুকিং হিস্ট্রি নিয়েছেন, লাইফস্টাইল মডিফায়ারের কাছে ওবেসিটি নিয়ে আসছিল, ফরওয়ার্ড লুকিং আপনি স্টাডি করছেন। এই ফরওয়ার্ড লুকিং স্টাডিকে বলা হচ্ছে প্রসপেক্টিভ, আর ব্যাকওয়ার্ড লুকিংকে বলা হচ্ছে রেট্রোস্পেক্টিভ স্টাডি, কথা বুঝতে পারছেন?
দেখেন প্রসপেক্টিভ স্টাডি মুভস এক্সপোজার থেকে আউটকামের দিকে। ক্লিনিক্যাল আউটকাম অফ এনজিওপ্লাস্টি ইন সিএডি। করোনারি আর্টারি ডিজিজ হয়েছে, আপনি একজন কার্ডিওলজিস্ট, করোনারি আর্টারি ডিজিজ হয়েছে, আপনি তার এনজিওপ্লাস্টি করছেন। কথা বলতেন আমার হার্টে ব্যারাম, আমি কি করছে এনজিওপ্লাস্টি করছে, এনজিওপ্লাস্টি করে কতদিন আমি ভালো থাকি এটা ফলো আপ করছে। এই যে ফলো আপ করছে, ফলো আপ মানে কি প্রসপেক্টিভ। আর কেন করোনারি আর্টারি ডিজিজ হলো এর যদি হিস্ট্রি সে নেয় তাহলে সেটা হবে রেট্রোস্পেক্টিভ। কথা বুঝতে পারছেন? লংজিটিউডিনাল, দেখেন লংজিটিউডিনাল যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা কথাই মনে রাখবেন, যেখানে প্রসপেক্টিভ বা রেট্রোস্পেক্টিভ সেখানে লংজিটিউডিনাল শব্দটা থাকবে, এই কথাটা মনে রাখেন। একটা কথা কি, যেখানে প্রসপেক্টিভ বা রেট্রোস্পেক্টিভ সেখানে লংজিটিউডিনাল কথাটা থাকবে। লংজিটিউডিনাল মানে হচ্ছে মোর দ্যান ওয়ান পয়েন্ট অফ টাইম। ঠিক আছে, একটা ডাটা যদি আপনি ডিফারেন্ট পয়েন্ট অফ টাইম কালেকশন করেন, যেমন আমরা এখানে কি করছি, 1 মাস আগে সে কেমন ছিল সেটা দেখছি, 1 মাস আগে কেমন ছিল, 6 মাস আগে, 1 বছর আগে, 2 বছর আগে, 3 বছর, ডিফারেন্ট পয়েন্ট অফ টাইম কিন্তু আমরা ডাটা কালেকশন করছি। আবার ওবেসিটি যে নিয়ে আসছিল প্রসপেক্টিভ স্টাডি ক্ষেত্রে 1 মাস কেমন ছিল, 6 মাস কেমন ছিল, 1 বছর, 2 বছর, 3 বছর, ডিফারেন্ট পয়েন্ট অফ টাইম তাকে ফলো আপ দিছি বা ডাটা কালেকশন করছে, এটাকে বলা হচ্ছে লংজিটিউডিনাল। লংজিটিউডিনালের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যেখানে প্রসপেক্টিভ বা রেট্রোস্পেক্টিভ সেখানে লংজিটিউডিনাল আছে। আর এটা মূল বিষয় হচ্ছে মোর দ্যান অন পয়েন্ট অফ টাইম আপনি ডাটা কালেকশন করছেন, এটা হচ্ছে লংজিটিউডিনাল। মোর দ্যান অন পয়েন্ট অফ টাইম আপনি ডাটা কালেকশন করতেছেন, এটা কি লংজিটিউডিনাল। কথা বুঝতে পারছেন? ওকে, তাহলে লংজিটিউডিনাল মোর দ্যান অন পয়েন্ট অফ টাইম আপনি ডাটা কালেকশন করছেন, মোর দ্যান অন পয়েন্ট অফ টাইম ডাটা কালেকশন করছেন, এটা হচ্ছে লংজিটিউডিনাল। ঠিক আছে, জাস্ট টার্মিনোলজি আমরা পড়লাম এখানে, আশা করি এখান থেকে আর কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে লংজিটিউডিনাল প্রসপেক্টিভ, ফরওয়ার্ড লুকিং সামনের দিকে গেছে, আর অনসেট থেকে ব্যাকওয়ার্ডের দিকে আসছে লংজিটিউডিনাল রেট্রোস্পেক্টিভ। আশা করি বুঝতে পারছেন, জাস্ট এই জিনিসটাই। চলে আসেন 30 নম্বর পেজে ইনফিনিটি স্টার টপিক। আমরা এতক্ষণ টার্মিনোলজি পড়লাম, টার্মিনোলজি এগুলো যদি জানি তাহলে আমাদের স্টাডি ডিজাইন করতে কোনো অসুবিধা হবে না, খুব সহজে আমরা স্টাডি ডিজাইন শেষ করতে পারবো। ঠিক আছে, 30 নম্বর পেজে আসেন। 30 নম্বর পেজে টাইপ অফ স্টাডি ডিজাইন। ঠিক আছে, দেখেন এই ভদ্রলোক কি করতেছে, এই ভদ্রলোক টেলিস্কোপ দিয়ে কিছু একটা দেখতেছে। এই ভদ্রলোক টেলিস্কোপ দিয়ে যেটা দেখতেছে সেটা কিন্তু পরিবর্তন করার ক্ষমতা ভদ্রলোকের নাই। ঠিক আছে, এই গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য কিছু একটা দেখতেছে, এই শুধু দেখতেছি, এটা কিন্তু পরিবর্তন করতে পারবে না সেগুলো। আর এই ভদ্রমহিলা কি করতেছে, এই ভদ্রমহিলা কিন্তু একটা ওষুধের ভিতরে হাতে একটা আছে, আর একটা দিয়ে একটা ওষুধের ভিতরে আরেকটা ওষুধ কিন্তু সে মিশাইতেছে, রিনা খানের মতো। রিনা খান যেমন বাংলা সিনেমায় সাবানার খাবারে বিষ মিশাইতো, এবার খাবারটা খাওয়াইতো, খাওয়ার পর আবার দেখতো যে মরছে না বেঁচে আছে। ঠিক আছে, এ কি করে, এই যে ডু মানে সে যে বিষ মেশাচ্ছে, সে যে ওষুধটা পরিবর্তন করতেছে, এটা হচ্ছে ডু বা ইন্টারভেনশন বা এক্সপেরিমেন্ট এন্ড অবজার্ভ। ঠিক আছে, এবং অবজার্ভ করতেছে। তাহলে এই দুইটার ভিতরে পার্থক্য কি, এই দুইটার ভিতরে পার্থক্য, এটা অনলি অবজার্ভ আর এটা ডু এন্ড অবজার্ভ। দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে ডু বা ইন্টারভেনশন। তো আমার স্টাডি ডিজাইন মেইনলি দুই প্রকার, একটা হচ্ছে অবজারভেশনাল স্টাডি। এই ভদ্রলোক যেটা করতেছে জাস্ট আকাশে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দেখতেছে, এটা কিন্তু পরিবর্তিত হবে বাই গড বা ন্যাচারাল ওয়েতে। হ্যাঁ, এ পরিবর্তন করতে পারবে না, এটা শুধু অবজারভেশন করতেছে। এই যে স্টাডি, এই স্টাডির নাম অবজারভেশনাল স্টাডি। আর এই ভদ্রমহিলা যেটা করতেছে সেটা হচ্ছে কিছু একটা করতেছে তারপর অবজার্ভ করতেছে, এটা হচ্ছে ইন্টারভেনশন এন্ড অবজার্ভ, এটাকে বলা হচ্ছে ইন্টারভেনশনাল স্টাডি। তাহলে ইন্টারভেনশন বিভিন্ন রকমের হতে পারে, এগুলো আপনাদের জানা লাগবে না, যে কোনো ধরনের ইন্টারভেনশন হতে পারে। একটা স্টাডিতে রিসার্চার ইন্টারফেয়ার করাই মানে হচ্ছে ইন্টারভেনশন। কথা বুঝতে পারছেন? আর রিসার্চার যদি দাঁড়াই থেকে দেখে খালি, সেটা হচ্ছে জাস্ট অবজারভেশন। তাহলে স্টাডি ডিজাইন আমাদের মেইনলি দুই রকম আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে অবজারভেশনাল স্টাডি, আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল স্টাডি। এক্সপেরিমেন্টাল অবজারভেশনাল পার্থক্য একটাই, সেটা হচ্ছে ডু বা ইন্টারভেনশন। এখানে এক্সপেরিমেন্টাল যে চারটা নাম, এই চারটা নাম যারা মুখস্থ লাগবে আমরা ডিটেলসে পড়বো আর সিটিটা। ঠিক আছে, আর দেখেন অবজারভেশনাল স্টাডি এটা নন ইন্টারভেনশনাল স্টাডি, এর ভিতরে দুইটা আছে, ডেসক্রিপটিভ আর অ্যানালাইটিক। অ্যানালাইটিকটা আমরা ডিটেলসে পড়বো। ঠিক আছে, ওকে। এই ডেসক্রিপটিভ স্টাডি আর অ্যানালাইটিক স্টাডির ভিতরে একটাই পার্থক্য, সেই পার্থক্যটা হচ্ছে ডেসক্রিপটিভ আর অ্যানালাইটিকের ভিতরে একটাই পার্থক্য, সেটা হচ্ছে কম্প্যারিজন। ডেসক্রিপটিভ স্টাডিতে কোনো ধরনের কম্প্যারিজন থাকবে না, অ্যানালাইটিক স্টাডিতে কম্প্যারিজন থাকবে। কম্প্যারিজন জিনিসটা কি, অ্যানালাইসিস করতে হলে আপনাকে তুলনা করতে হবেই, অ্যানালাইসিস করতে হলে তুলনা করতে হবে। মনে করেন যে পাত্রপক্ষ আপনাকে দেখতে আসছে, সবেমাত্র এমবিবিএস শেষ করে ইন্টার্ন কমপ্লিট করছে এরকম একজন, জেনেসিসে কোচিং করে বর্তমান। ঠিক আছে, আচ্ছা। আরেকজন দেখা গেল যে 39 বিসিএসটা হয়ে গেছে, এখন সে পোস্ট গ্রাজুয়েশন জন্য প্রিপারেশন নিচ্ছে। আরেকটা পাত্র তার 39 বিসিএস, আবার এবার রেসিডেন্সিতেও চান্স পেয়ে গেছে বা পার্ট অন করে ফেলছে। ঠিক আছে, আরেকজন পাত্র ও 33 বিসিএস এর, ওর একটা সাবজেক্টে ডিপ্লোমা কমপ্লিট, একটু ভুঁড়িটা বড়, মাথায় চুল একটু কম, এতে অসুবিধা নাই। তো এই 4 গ্রুপের পাত্র আপনাকে দেখতে আসছে। এখন এই 4 গ্রুপের ভিতরে কোনটা ভালো এটা আপনি কিভাবে সিলেক্ট করবেন, এটা আপনাকে সিলেক্ট করতে হলে অবশ্যই 4 গ্রুপের ভিতরে কম্পেয়ার করতে হবে, তুলনা করতে হবে। আর আপনারা চিন্তা করে দেখেন কোনটা ভালো। ঠিক আছে, এই যে আপনি চিন্তা করলেন 4 গ্রুপের ভিতরে কম্প্যারিজনের মাধ্যমে কে ভালো এটা সিদ্ধান্ত নিলেন, এটাকে বলা হচ্ছে অ্যানালাইসিস। তাহলে একটা স্টাডি অ্যানালাইটিক হতে হলে আমার কি থাকা লাগবে, কম্প্যারিজন গ্রুপ থাকা লাগবে। কম্প্যারিজন গ্রুপটা কিভাবে থাকবে সেটা আমরা ইন ডিটেইলস পড়ার সময় বলবো। তাহলে ডেসক্রিপটিভ আর অ্যানালিটিকের ভিতরে পার্থক্য হচ্ছে কম্প্যারিজন। কম্প্যারিজন, ঠিক আছে, কম্প্যারিজন। তাহলে কম্প্যারিজন থাকবে অ্যানালিটিক স্টাডিতে, ডেসক্রিপটিভ স্টাডিতে কম্প্যারিজন থাকবে না। কেস কন্ট্রোল কোড, ক্রস সেকশনাল, ইন ডিটেইলস আমরা পড়বো। ঠিক আছে, তাহলে দেখেন 30 নম্বর পেজে আমাদের টাইপস অফ স্টাডি ডিজাইন আছে ইনফিনিটি স্টার। 31 নম্বর পেজে একটা অবজারভেশনাল আর এক্সপেরিমেন্টাল স্টাডি পার্থক্য দেওয়া আছে। এই পার্থক্যটা খুব ভালোভাবে দেখবেন। হ্যাঁ, বিশেষ করে নিচের 5টা পয়েন্ট।
আচ্ছা 32 নম্বর পেজে ডেসক্রিপটিভ আর অ্যানালিটিকের পার্থক্য দেওয়া আছে, পার্থক্যটা খুব ভালোভাবে দেখতে হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে সবার, ঠিক আছে। 33 নম্বর পেজে দেখেন মেটা অ্যানালাইসিস, নাইস টু নো দেওয়া আছে, অ্যাডভান্টেজ অফ মেটা অ্যানালাইসিস, এটা থেকে এখনো কোশ্চেন আসে না, তবে আসতে পারে, একবার রিডিং দিয়ে রাখবেন, ঠিক আছে। এবার আমরা চলে আসি 34 নম্বর পেজে কেস কন্ট্রোল স্টাডি, ঠিক আছে। কেস কন্ট্রোল স্টাডি একটা অ্যানালিটিক স্টাডি, কিভাবে অ্যানালিটিক স্টাডি হলো সেটা আমরা বলি, ঠিক আছে। কেস কন্ট্রোল স্টাডি সম্পর্কে আমরা পড়বো, ওকে। আচ্ছা অলরেডি আমরা কেস কন্ট্রোল স্টাডি পড়ে ফেলছি, আপনারা জানেন কিনা দেখেন, আমি একটু ধরাই দিই আপনাকে, তাহলে আপনারা ধরতে পারবেন। মনে করেন যে আপনি একজন কার্ডিওলজিস্ট, তাহলে আপনি একজন যদি কার্ডিওলজিস্ট হন, তাহলে আপনার কাছে কোন ধরনের রোগী আসবে? কার্ডিওলজিস্ট হলে অবশ্যই এমআই রোগী আসবে। মনে করেন যে বুকে ব্যথা নিয়ে আসছে, ধরে নিলাম এমআই, ঠিক আছে। এই রোগীটাকে আপনি যখন চেম্বারে ঢুকলো, আপনি তার কাছ থেকে হিস্ট্রি নিলেন, অ্যাজ ইউজুয়াল রেট্রোস্পেক্টিভ হিস্ট্রি নিলেন, ডিফারেন্ট পয়েন্ট অফ টাইম হিস্ট্রি নিয়ে আপনি জানতে পারলেন সে দীর্ঘদিন যাবত ওবেসিটিতে ভুগতেছে, সে ওবেস, ঠিক আছে। এই ধরনের রোগী প্রায় আপনার কাছে আসে, এমআই নিয়ে আসে বা বুকে ব্যথা নিয়ে আসে, আপনি হিস্ট্রি নিয়ে জানতে পারেন সে দীর্ঘদিন যাবত ওবেস। তার 1 মাস আগে বিএমআই কত ছিল, 1 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগে বিএমআই কত ছিল, ডিফারেন্ট পয়েন্ট অফ টাইম তার কাছ থেকে আপনি হিস্ট্রি কালেক্ট করছেন, ঠিক আছে। সে জানতে পারলেন দীর্ঘদিন যাবত ওবেস। এই ধরনের রোগী আপনার কাছে আসে প্রায়শই, কিন্তু এটা এক্সপেক্টেড না অল্প বয়সে ওবেসিটি নিয়ে এমআইতে আক্রান্ত হয়। আপনি একটা স্টাডি করতে চাইলেন যে আসলে এমআই সাথে ওবেসিটি সম্পর্ক কতটুকু বা আরো আছে কি না, এই জিনিসটা একটু আপনি দেখতে চাইলেন, অ্যানালাইসিস করতে চাইলেন। এই অ্যানালাইসিস করতে হলে আপনাকে কি করতে হবে? অবশ্যই একটা কম্পারিজন গ্রুপ তৈরি করতে হবে। এই কম্পারিজন গ্রুপ আপনি কার সাথে করবেন? কম্পারিজন দেখেন, আপনি করতেছেন স্টাডি করতেছেন এমআই সাথে ওবেসিটি সম্পর্ক আছে কিনা, আপনার কাছে আসে এমআই নিয়ে বা কেস নিয়ে বা ডিজিজ নিয়ে, ঠিক আছে। এবার আপনি কম্পেয়ার করবেন নন এমআইদের সাথে, ঠিক আছে, যাদের এমআই নাই। এই নন এমআই মনে করেন যে এমআই যাদের আছে এরকম 50টা সাবজেক্ট নিলেন, এমআই নাই এরকম 50টা সাবজেক্ট নিলেন, ঠিক আছে, একই এজের নিয়ে দেখলেন যে যাদের এমআই হয়নি তারা সবাই নন ওবেস, তাদের কারোর ওবেসিটি নাই। তাহলে এই দুই গ্রুপ, এই যে একটা গ্রুপ কেস গ্রুপ আর আপনি আরেকটা গ্রুপ নিলেন অ্যানালাইসিস করার জন্য, এটা নাম দিলেন কন্ট্রোল গ্রুপ। এই দুই গ্রুপের ভিতরে আপনি কম্পেয়ার করে বা অ্যানালাইসিস করে কম্পেয়ার করে আপনি এটা বলতে পারবেন না যে ওবেসিটি এমআই এর জন্য রেসপন্সিবল, এটা কিন্তু বলতে পারবেন যে ওবেসিটি এমআই এর জন্য রেসপন্সিবল, এটা বলতে পারবেন, ঠিক আছে। তাহলে দেখেন এখানে স্টাডিটা শুরু হয়েছিল কেসে থেকে, শুরু হয়ে কোন দিকে গেছে? ব্যাকওয়ার্ড লুকিং, রেট্রোস্পেক্টিভ। আপনি কি করছেন? একটা কন্ট্রোল গ্রুপ নিছেন, কন্ট্রোল গ্রুপ নিয়ে কম্পেয়ার করছেন। এই যে কম্পেয়ার করছেন, তার মানে এটা কি অ্যানালাইসিস হয়েছে? অ্যানালাইসিস করছেন। এখানে আপনি শুধু পেশেন্টের হিস্ট্রি নিছেন, আপনি কিন্তু কোনো ধরনের ইন্টারভেনশন করেননি, শুধু হিস্ট্রি নিছেন। তাহলে এটা কি? অবজারভেশনাল। তাহলে দেখেন এই স্টাডিটার নাম কি? এই স্টাডির নাম হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি। নাম কি? কেস কন্ট্রোল স্টাডি। শুরু হয়েছে কোথায় থেকে? কেসে থেকে। স্টাডির নাম কেস কন্ট্রোল স্টাডি, শুরু হয়েছে কোথায় থেকে? কেসে থেকে, ঠিক আছে। কেসে থেকে শুরু হয়েছে কেস কন্ট্রোল স্টাডি, কথা বুঝতে পারছেন? কেসে থেকে শুরু হয়েছে রেট্রোস্পেক্টিভ ব্যাকওয়ার্ড লুকিং স্টাডি, তাহলে কেস কন্ট্রোল স্টাডি শুরু হয় ডিজিজ থেকে। এটা একটা রেট্রোস্পেক্টিভ স্টাডি, এটা একটা অ্যানালিটিক স্টাডি, এটা একটা অবজারভেশনাল স্টাডি। দেখেন রিপিটেড পয়েন্ট অফ টাইম কিন্তু আমরা ডাটা কালেকশন করছি, রিপিটেড পয়েন্ট অফ টাইম। তাহলে আমরা শুরুতে কি বলছিলাম? যেখানে রেট্রোস্পেক্টিভ বা প্রসপেক্টিভ সেখানে একটা কথা কি? লংজিটিউড। তাহলে এটা একটা লংজিটিউড স্টাডি। তাহলে দেখেন কেস কন্ট্রোল স্টাডি, জাস্ট একটা কথা মনে রাখবেন, কেস থেকে শুরু হয়েছে। কেস থেকে শুরু হলে আমরা কি খুঁজবো? হিস্ট্রি নিয়ে কজ খুঁজবো, তাই না? ডিজিজ থেকে শুরু হয়েছে, আমরা কি খুঁজবো? এক্সপোজার খুঁজবো, কারণ খুঁজবো। তাহলে কেস কন্ট্রোল স্টাডি, রেট্রোস্পেক্টিভ স্টাডি, কেস কন্ট্রোল স্টাডি, লংজিটিউডাল, অবজারভেশনাল, অ্যানালিটিক, এই হচ্ছে কেস কন্ট্রোল অফিসার, কথা বুঝতে পারছেন? এই স্টাডি কেস কন্ট্রোল স্টাডি শুরু হয়েছে কেসে থেকে বা ডিজিজ থেকে, তাই এর একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা রিয়ার কেস বা রিয়ার ডিজিজের জন্য ভালো, ঠিক আছে। 34 নম্বর পেজে দেখেন অ্যাডভান্টেজ দেওয়া আছে, গুড ফর রিয়ার ডিজিজ, 3 নম্বর পয়েন্ট, ডিজিজ উইথ লং ল্যাটেন্ট পিরিয়ড। তাহলে এই হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি, কেস কন্ট্রোল স্টাডির ফিচার এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো একটু পড়তে হবে ভালোভাবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। হ্যাঁ, এরপর চলে আসেন কোর্ট স্টাডি। কোর্ট স্টাডি কিন্তু আমরা পড়ে ফেলছি অলরেডি। কোর্ট স্টাডি একটু বলি আপনাদের। আপনি একজন এলএসএম, তাহলে এলএসএম আপনার কাছে কি আসবে? আপনার কাছে ওবেসিটি নিয়ে আসবে, ওবেসিটি নিয়ে আসছে। আপনি তাদের বললেন আপনাদের কিছুই করা লাগবে না, আপনারা এমনি ভালো হয়ে যাবেন, কোনো ইন্টারভেনশনে আপনি গেলেন না। ওবেসিটি নিয়ে আসছে, আপনি খালি বললেন আমার সাথে এসে খালি দেখা করে যাবা, ঠিক আছে, ওকে। তাহলে ওবেসিটি নিয়ে আসছে, একটা সময় তার এমআই ডেভেলপ করছে। সে আপনার কাছে কি নিয়ে আসছিল? সে আপনার কাছে কিন্তু একটা কজ নিয়ে আসছিল। সে আপনার কাছে আসছিল কি নিয়ে? সে আপনার কাছে আসছিল একটা কজ নিয়ে, এবং দীর্ঘ সময় আপনি তার ফলো আপ করছেন ইন্টারভেনশন ছাড়া। ফলো আপ করে দেখছেন যে একটা সময় সে আর আসে না, সে ভার্টিক্যালি আবার হয়ে গেছে, ঠিক আছে, ওকে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে তো ব্যবসা চলবে না। সবাই যদি ওবেসিটি নিয়ে আসে কিছুদিন পর মারা যায়। আপনি চিন্তা করলেন একটা স্টাডি করতে চাইলেন যে আসলে এই ওবেসিটি যাদের হচ্ছে তারা অল্প বয়সে এমআই হয়ে মারা যাচ্ছে, আসলে ওবেসিটির সাথে এমআই সম্পর্কটা কি? এটা আপনি একজন এলএসএম হিসাবে দেখতে চান, লাইফস্টাইল মডিফায়ার হিসাবে। তাহলে আপনি কি করবেন? কম্পারিজন করবেন। এই কম্পারিজন করতে হলে আপনাকে একটা কন্ট্রোল গ্রুপ নিতে হবে, ঠিক আছে। ওবেসিটি যাদের ছিল এরকম 50 জন স্যাম্পল আপনি নিলেন, কম্পেয়ার করার জন্য আপনি নন ওবেস গ্রুপ নিলেন, ঠিক আছে। নন ওবেস গ্রুপ নিলেন 50 জন, গ্রুপ নিয়ে তাদের ফলো আপ করে দেখলেন তাদের একই সময়ে কোনো ধরনের এমআই অ্যাটাক হচ্ছে না। তাহলে দেখেন আপনার কাছে নিয়ে আসছিল একটা কজ, আপনি ফলো আপ করে আউটকাম পর্যন্ত গেছেন। তাহলে কোন ধরনের স্টাডি? প্রসপেক্টিভ স্টাডি। রিপিটেড পয়েন্ট অফ টাইম আপনি তাদের ফলো আপ করছেন, তাহলে এটা কোন ধরনের স্টাডি হবে? লংজিটিউডিনাল স্টাডি, প্রসপেক্টিভ লংজিটিউডিনাল হলো। আপনি শুধুমাত্র তাদের অবজারভেশন করছেন, কোনো ইন্টারভেনশন করেন, তাহলে অবজারভেশনাল স্টাডি। ওবেসিটি আর নন ওবেসিটি এই দুইটা গ্রুপের ভিতরে আপনি কি করছেন? কম্পেয়ার করে একটা সিদ্ধান্তে আসছেন যে ওবেসিটি কজ এমআই,
এই ধরনের একটা সিদ্ধান্তে আপনি আসছেন, ঠিক আছে। এই যে কম্পেয়ার যে করছেন এটাকে বলা হচ্ছে কি অ্যানালাইসিস, ঠিক আছে। তাহলে এটা একটা অ্যানালাইটিক স্টাডি, তাহলে অ্যানালাইটিক প্রসপেক্টিভ লংজিটিউডিনাল অবজারভেশনাল স্টাডি, ঠিক আছে। এই স্টাডি এটাকে বলা হচ্ছে কোর্ট স্টাডি। তাহলে কোর্ট স্টাডি কি? কোর্ট স্টাডি যেটা এক্সপোজার থেকে শুরু হচ্ছে আউটকাম পর্যন্ত যাচ্ছে, এটাকে বলা হচ্ছে কি কোর্ট স্টাডি। আর কেস কন্ট্রোল যেটা ডিজ থেকে শুরু হয়ে এক্সপোজারের দিকে যাচ্ছে। তাহলে দেখেন কোর্ট স্টাডি জিনিসটা কি? কোর্ট স্টাডি, তাহলে কেস কন্ট্রোল আমরা পড়ছি এক্সপোজার থেকে শুরু হয় কোর্ট স্টাডি, এক্সপোজার আনএক্সপোজার ভিতরে কম্পেয়ার। এক্সপোজার থেকে শুরু করে আমরা যাই হচ্ছে আউটকামের দিকে, এটা হচ্ছে কোর্ট স্টাডি। এক্সপোজার থেকে শুরু করে আউটকামের দিকে, ডিরেকশন অফ অনসেট থেকে শুরু করে আউটকামের দিকে, ডিরেকশন অফ ইনকোয়ারি, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কি কোর্ট স্টাডি। কোর্ট স্টাডিটা শুরু হয়েছিল কোথা থেকে? কোর্ট স্টাডিটা শুরু হয়েছিল আমার এক্সপোজার থেকে, ঠিক আছে। তাহলে কোর্ট স্টাডি কাদের জন্য ভালো? রেয়ার এক্সপোজার রিলেটেড যে কোনো কিছুর জন্য কোর্ট স্টাডি ভালো। কাদের জন্য ভালো? রেয়ার এক্সপোজারের জন্য ভালো। 36 নম্বর পেজে দেখেন অ্যাডভান্টেজ, গুড ফর রেয়ার এক্সপোজার, অ্যাডভান্টেজের একদম নিচের পয়েন্টে গুড ফর রেয়ার এক্সপোজার, 36 নম্বর পেজ। তাহলে কোর্ট স্টাডি এক্সপোজার থেকে শুরু করে আউটকামের দিকে, আর কেস কন্ট্রোল স্টাডি